ওভারঅল কোশ্চেন আনসারিং সেশনে চলে যাব। ঠিক আছে, সো কিছু রুলস আমরা একটু দেখে নেই। হ্যাঁ, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন ওয়েন ইউ আর নট ইন্টারেক্টিং, মানে সবাই মিউট থাকলে ভালো হয়। যখন মিউট থাকবেন না, চেষ্টা করেন যদি নয়েজি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে ভালো হয়, নাহলে বোঝা যায় না আসলে কথা। হ্যাঁ, আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে ডিউরিং দ্য সেশন আপনারা ডাইরেক্টলি আস্ক করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আমরা এখান থেকে পিক করে ইয়ে করবো। আপনারা ডাইরেক্টলি বলতে এখানে আবার যদি কারো স্পেসিফিক কারো কাছে কোনো কোশ্চেন থাকে, ধরেন দেলোয়ার ভাই, সাব্বির ভাই বা সাব বা আমার, ওইটাও আপনারা মেনশন করতে পারেন যে ভাই আপনার কাছে কোশ্চেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব আনসার দিতে। তারপরে ইররিলেভেন্ট কোশ্চেন আমরা চাচ্ছি না। হ্যাঁ, কিন্তু তারপরে যদি মনে করেন যে কোন একটা কোশ্চেন আপনার মনে আসছে, বুঝতে পারতেছেন না এটা রিলেভেন্ট কিনা, সেক্ষেত্রে আপনারা লিখতেও পারেন অথবা বলতে পারেন। আমরা যদি দেখি ইররিলেভেন্ট বা লেংদি হবে, তখন হয়তো বা আমরা বলবো যে এটা আমরা এখন আনসার দিচ্ছি না। হ্যাঁ, তো এই মোটামুটি। তো আমি একটু রিক্যাপে চলে যাই। ওকে, সো ইউজিবিলিটি টেস্টিংটা সম্পর্কে আমরা জানছিলাম যে ইউজিবিলিটি টেস্টিংটা আমরা যখন আমাদের কি বলে তিনটা মেইন কারণে আমরা ইউজিবিলিটি টেস্টিংটা করে থাকি। অ্যাজ পার দিস স্লাইড আপনারা দেখতেই পাচ্ছেন যে আনকভার প্রবলেমস, কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা বের করতে চাই, বা কোনো অপরচুনিটি আছে কিনা সেটা আমরা ডিসকভার করতে চাই, এবং এট দ্য সেম টাইম আমরা ইউজার সম্পর্কে লার্ন করতে চাই। তো এটা আবার একটু বলে রাখি, অনেকে বলেন আমাদের, মানে অনেক বাংলাদেশে অনেক ডিজাইনার বলেন যে ভাই আমাদের কোম্পানি তো ইউজার রিসার্চ করতে মানে বাজেট নাই বা আমাদেরকে দেয় না, তো কিভাবে করা যায়। যদি আপনারা ইউজার টেস্টিং করেন, সেখান থেকেও কিন্তু অনেক সময় ইউজার সম্পর্কে জানা যায় এবং ব্যাকওয়ার্ড লার্ন করা যায়। হ্যাঁ, একটা ইউজার সম্পর্কে জানা আপনারা জানতে মানে পারা যায় অনেক সময়, তাদের বিহেভিয়ার, তাদের নেচার, হ্যান ত্যান। ঠিক আছে, সো এই তিনটা মেইন কারণ ইয়ে করা ইউজিবিলিটি টেস্টিং করার। তো তিনটা মেজর পার্ট হচ্ছে আপনার প্ল্যানিং, এক্সিকিউট আর অ্যানালাইসিস। সো আমরা আমাদের সেশনে আমরা ইন ডিটেইল আলাপ করছিলাম যে প্ল্যানিং খুব বড় একটা পার্ট। হ্যাঁ, ইউজিবিলিটি টেস্টিং ইয়ে করার ক্ষেত্রে এটা এরকম না যে আচ্ছা ঠিক আছে আজকে রাস্তায় যাব, গিয়ে 5 জনের জিজ্ঞেস করব, আমার একটা টেস্টিং হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে পারেন, এটা একটা হলওয়ে টেস্টিং এর মতো ইয়ে, কিন্তু এটা করতেও আপনাকে প্ল্যান করা লাগবে যে আমি কি কোশ্চেন করব, কি জানতে চাচ্ছি। কারণ আপনি যে 10 থেকে 15 মিনিট টাইম আপনি নিচ্ছেন একজন যেই হোক, পথচারী হোক আর কি বলে চায়ের দোকানের কাউকে হোক, হ্যাঁ, আপনি ওই চাবেন ওই টাইমটা ইউটিলাইজ করতে। সো এর জন্য প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, কি কোশ্চেন করবেন, কিভাবে করবেন, আর তারপরে গিয়ে কথা বলবেন, অ্যাপ্রোচ করবেন, সেটা একটা এক্সিকিউট। আর অ্যানালাইসিস, আপনি কি জানলেন সেটার পরে সেটাকে অ্যানালাইজ করা, তারপরে রিপোর্ট করা এবং রিপোর্ট লেখা এবং আপার ম্যানেজমেন্টকে প্রেজেন্টেশন দেওয়া। আর মূলত 4টা এরিয়াতে আমরা আমরা ইয়ে করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি যে কোন একটা প্রবলেম বা কোন একটা কিছু ফাইন্ডেবল কিনা, ডিসকভারেবল কিনা, আন্ডারস্ট্যান্ডেবল কিনা আর ইউজেবল কিনা। এই 4টাই মেইনলি হিডেন ইয়ে থাকে যে এই 4টাই আমি বের করতে, মানে 4টা থেকে যে কোনো একটা আমি বের করতে চাই, আমার টাস্ক হতে পারে, অথবা মিক্সও হতে পারে। যেমন ধরেন ফাইন্ডেবল হতে গিয়ে ডিসকভারেবল হতে পারে, বা ডিসকভারেবল আন্ডারস্ট্যান্ডেবল, মানে মিক্স এন্ড ম্যাচ হইতে পারে, ডিপেন্ডিং অন আপনারা কি টেস্ট করতেছে। তো এই তিনটাই মূলত স্লাইড আমি জাস্ট একটু কুইকলি রিক্যাপ করলাম। আমরা মনে করতেছি যে আপনারা 2 সপ্তাহ টাইম পাইছেন গত সেশনের পরে। হোপফুলি আপনারা কিছু ট্রাই করছেন। আর যাদের আগের এক্সপিরিয়েন্সেস তারা তো ওখানে আছেই। তো আজকে এই সেশনে আমরা সব কোশ্চেন আনসার করার চেষ্টা করব। তো এখন আমি প্রথমেই যাব সাব্বির ভাইয়ের কাছে, যে সাব্বির ভাই আপনি একটু সংক্ষেপে ধরেন 3, 4, 5 মিনিটের মধ্যে একটু বলেন, আপনার সম্পর্কে একটু বলেন। আর হয়তো বা আপনাকে অনেকে চিনে না, আর হচ্ছে আপনার ইউজিবিলিটি টেস্টিংটা কিভাবে করেন, কত ফ্রিকুয়েন্টলি করেন, যদি একটু আইডিয়া দেন। থ্যাংক ইউ আসিফ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম শাব্বির, আমি নেদারল্যান্ডসে এখন আছি একটা ডাচ কোম্পানিতে। কোম্পানিটার নাম হচ্ছে হাউজিং এনিওয়্যার।
ওখানে সিনিয়র ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি। আহ, আমরা আসলে আমাদের কোম্পানিতে যেভাবে ইউজেবিলিটি প্রসেস গুলো ফলো করি, এটা মোর অর লেস সব কোম্পানিতেই সেম, একটু আগে পিছে হয় বা একটু কম বেশি হয়। বাট আজকে আমি শেয়ার করব যে আসলে আমরা কিভাবে একটা ফিচার রেডি করি ইউজেবিলিটি টেস্টিং এর জন্য, আমরা ডিসিশনটা কিভাবে নিই। হয়তো এটাতে কিছুটা হলেও হেল্প হবে যারা নতুন এই ফিল্ডে এসেছেন। সো অ্যাজ এ কোম্পানি আমাদের এখানে আসলে সবকিছু শুরু হয় ওকেআর নিয়ে। আমি জানি না কতজন এখানে আছেন যারা ওকেআর সম্বন্ধে জানেন। ওকেআর হচ্ছে গুগলের একটা ফ্রেমওয়ার্ক, যেটার ওকেআর এর ফুল ফর্মটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড কি রেজাল্টস। সো আমাদের কোম্পানি সবকিছু শুরু হয় আপনার এই ওকেআর দিয়ে। সো অবজেক্টিভটা হচ্ছে আপনার মেইনলি একটা অ্যাম্বিশিয়াস গোল আমরা টার্গেট সেট করি কোম্পানির জন্য, যেটা আমাদেরকে আমাদের কোম্পানির রোড ম্যাপ তৈরি করতে সাহায্য করে। তো অ্যাম্বিশিয়াস গোল সেট করার পরে যে কি রেজাল্ট গুলো তৈরি করি, সেগুলা কি রেজাল্ট গুলাই আসলে আমাদেরকে হেল্প করে অ্যাচিভ করতে সেই অ্যাম্বিশিয়াস গোল গুলা। তো কোম্পানি যেমন একটা ওকেআর থাকে, তো প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়ালি আমরা ওকেআর সেট করি টিমের ডেভেলপমেন্টের জন্য, এবং আমাদের এগুলো প্রত্যেকটা 4টা কোয়ার্টারে ভাগ করা হয়। তো কোম্পানির যখন ওকেআর, বাই দ্য ওয়ে ওকেআর একটা হিউজ সাবজেক্ট, হ্যাঁ, যারা জানেন না তারা গুগলে গিয়ে সার্চ করলেই ওকেআর সম্বন্ধে জানতে পারবেন। সো আমি এইটার সম্বন্ধে অত ডিটেলস বলছি না, কিন্তু ওকেআর করার মেইন কারণটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে ইন্ডিভিজুয়াল টিম একটা ফিচারকে কিভাবে ইউজেবিলিটি টেস্টিং এর মধ্যে ইনক্লুড করি, সেটা ওকেআরটা হেল্প করে। সেই জন্য আমি বলার আর কি। সো ওকেআর সেট হয়ে যাওয়ার পরে তারপর আমরা ইন্ডিভিজুয়াল টিম গুলা মিলে একটা রিফাইনমেন্ট মিটিং করি, যেখানে আসলে আমরা দেখি যে আসলে আমাদের কোন কোন প্রজেক্ট গুলো নিয়ে কাজ করা উচিত, কোন ফিচার, কোন এক্সিস্টিং ফিচার গুলো নিয়ে কাজ করা উচিত, অথবা কোনো নতুন একটা ফিচার ইনক্লুড করতে হবে, সেটা নিয়ে আমরা আলাপ করি। এবং এই ফিচার গুলা আগে কখনো আপনার করা হয়েছে নাকি, ইউজিবিলিটি টেস্ট করা হয়েছে কিনা, ইউজার ইন্টারভিউ নেওয়া হয়েছে কিনা, এবং এক্সিস্টিং কোনো কোয়ান্টিটেটিভ ডাটা আছে কিনা, সেগুলো আমরা থরো গো থ্রু করি। গো থ্রু করার পরে তারপর আমরা দেখি যে ঠিক আছে, কোন প্রজেক্টটা বা কোন ফিচারটার উপর কাজ করা উচিত আমাদের। কিন্তু আমরা এমন কোন ফিচার সিলেক্ট করি না যেটা আপনি ইউজিবিলিটি টেস্টিং এর মধ্যে ফেলে ওইটা হয়তো বা আপনি আউটকাম গুলা পেলেন, ইউজার থেকে ফিডব্যাক গুলা পেলেন, কিন্তু দেখা গেল ওই প্রজেক্টটা বা ওই ফিচারটা ডেভেলপ করতে আমাদের আরো 5-6 মাস সময় লেগে যাবে। সো আমরা ওই ধরনের ফিচার গুলো আমরা কনসিডার করি না। আমরা কনসিডার করি সেগুলোই যেন আমরা খুব কুইকলি ইউজারের সাথে কথা বলে, ইউজার ইন্টারভিউ নিয়ে তাদের প্রবলেম গুলা বুঝে আমরা যেন খুব কুইকলি সলভ করে ফিচারটা প্ল্যাটফর্মে ডেপ্লয় করতে পারি। সো এইটা থাকে আমাদের টার্গেট। সো বেসিক্যালি দেখা যায় যে ছোট ছোট যেগুলা প্রজেক্ট আছে সেগুলোতে আমরা কাজ করি। তো আমরা ওইভাবেই ব্যাকলগ থেকে প্রজেক্ট গুলো নিই। আমরা আসলে আমাদের কোম্পানিতে আমরা প্রজেক্ট বলি না, আমরা এটাকে স্টোরি বলি, এক একটা ছোট ছোট স্টোরি। সো ওই স্টোরি গুলা আমাদের ওই মিটিং এ, রিফাইনমেন্ট মিটিং এ আমাদের পিওস থাকে, ইঞ্জিনিয়ার্স থাকে, স্টেক হোল্ডার্সরা থাকে, সবাই মিলে ডিসাইড করে যে ঠিক আছে এই কোয়ার্টারে আমরা এই প্রজেক্ট গুলা নিয়ে কাজ করব, এবং এইগুলাকেই আমরা ভ্যালিডেট করার চেষ্টা করবো ইউজারের কাছে। তো ধরুন আমরা একটা ফিচার নিলাম, ওই ফিচারটা নিয়ে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে এইটাকে নিয়েই আমরা ইউজারের সাথে কথা বলবো। তো তখন এর পরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে ইন্টারভিউ স্ক্রিপ্ট তৈরি করা। এই স্ক্রিপ্টটা যে কোনো ইউজেবিলিটির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আপনার স্ক্রিপ্টটা যত স্ট্রং হবে তত আপনার ইউজেবিলিটি সেশনটা অত সাকসেসফুল হবে। এখন এই ইন্টারভিউ স্ক্রিপ্টটা কি আসলে? ইন্টারভিউ স্ক্রিপ্টটা হচ্ছে আপনি যখন অ্যাজ এ রিসার্চার যখন আপনি ফ্যাসিলিটেট করবেন একটা ইউজেবিলিটি সেশন ইউজারের সাথে, তখন
অনেকেই আছে এখানে নতুন, কখনো আগে করেনি। সো আপনাকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে এই সেশনটার জন্য। আপনি হঠাৎ করে একটা ইন্টারভিউ সেশনে চলে গেলেন, আপনার সামনে ইউজার বসে আছে, যখন কনভারসেশন শুরু হয় তখন অনেকেই দেখা যায় যে নার্ভাস হয়ে যায়, কি কথা বলবে, কি ফলো আপ কোশ্চেন করবে, এগুলোর কোনো আইডিয়া থাকে না। তো এইগুলোর জন্য আপনাকে আগের থেকেই নিজেকে প্রিপেয়ার করে নিতে হয়, এবং আপনি যে প্রজেক্টটা ভ্যালিডেট করতে চাচ্ছেন ওইটার সম্বন্ধে আপনার ডিটেইল নলেজ থাকতে হবে, এবং আপনি কোন কোশ্চেনের পরে কি কোশ্চেন করবেন। ইউজার হয়তো আপনার প্রজেক্টে দুইটা পাথ আছে, যে দুইটা পাথ আপনি ভ্যালিডেট করতে চাচ্ছেন। এখন ইউজার যদি এ পাতে যায়, আপনি তাহলে এ পাতে গেলে কি কি কোশ্চেন করবেন সেগুলো আগে থেকে রেডি করে রাখবেন। কিন্তু আপনি তো জানেন না যে ইউজার পাথ এ তে যাবে না বি তে যাবে, যদি বি তে যায় তাহলে কি কোশ্চেন করবেন। সো এগুলো আগে থেকে আপনাকে ডিটেইল একটা স্ক্রিপ্ট রেডি করে রাখতে হয়। যেমন এই যে নাটক সিনেমাতে যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করে, তাদেরও কিন্তু স্ক্রিপ্ট থাকে। সো এই স্ক্রিপ্ট গুলো আপনাকে একদম ডিটেইল রেডি করে রাখতে হবে, যেন আপনি ওই সেশনের মাঝে এসে আপনি ঘাবড়ে না যান বা আপনি আটকে না যান। ইউজার হয়তো আপনাকে একটা কোশ্চেন করলো, সেটার অ্যান্সার যেন আপনি অ্যান্সার ঠিক না, আপনি যেন তাকে গাইড করতে পারেন একদম ভালোভাবে, সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এনিওয়ে, তো এটা হচ্ছে স্ক্রিপ্ট গেল। স্ক্রিপ্ট সম্বন্ধে আরো অনেক ডিটেলস বলা যায়, বা আপনি সার্চ করেও দেখতে পারেন কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। এরপরে হচ্ছে যে আপনি আসি, আমি যদি বেশি কথা বলে থাকি বা টাইম বেশি নিয়ে নেই, আমাকে জাস্ট একটু বলে দিও, হ্যাঁ, তাহলে শর্ট করার চেষ্টা করবো। সো ইন্টারভিউ স্ক্রিপ্টটা রেডি হওয়ার পর তারপর যেটা হয় যে আপনাকে ইউজার রিক্রুট করতে হবে। ইউজার রিক্রুট করার ক্ষেত্রে আপনাকে যেই আমরা যে ইয়েটা ফলো করি সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং কিছু ইউজার আছে যারা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করে, আমরা সেই গ্রুপটাকে টার্গেট করি প্রথম ইউজার ইন্টারভিউর জন্য। ওখানে ওনারা আসেন, তারপর আমরা রিক্রুট করার আগে, বাই দ্য ওয়ে, রিক্রুট করার আগে আমরা যে জিনিসটা করি যে আমাদের যা যা অ্যানালিসিস ছিল সবকিছু মিলে আমরা স্ক্রিপ্টটা তৈরি করার চেষ্টা করি, যেন সবকিছু আমরা ফোকাস করতে পারি, একটা কোনো কিছু যেন মিস না যায়। তো বাকি প্রসেসটা বেসিক্যালি সেম। আপনারা আগে যে সেশনটা ডিডি ইয়ে করেছে, অর্গানাইজ করেছিল, অনেকটা ওরকম ভাবেই আমরা ইউজারের সাথে ইন্টারভিউ করি। আমরা এটা মডারেটেড ইন্টারভিউ হতে পারে, আনমডারেটেড হতে পারে, এটা আপনার ফিজিক্যালি হতে পারে বা ভার্চুয়ালি হতে পারে, যে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের উপরে আমরা যেটাকে রিমোটলি আমরা ইউজিবিলিটি টেস্টিং করে থাকি। সো এই সবকিছু ডিপেন্ড করে আসলে যে আপনি কি প্রজেক্টের উপর কাজ করছেন, এবং আপনার ইউজার ফোকাসটা কি, এবং এটা কি খুব কমপ্লিকেটেড একটা স্টোরি যেটা আপনি ভ্যালিডেট করতে চাচ্ছেন, নাকি খুবই সিম্পল একটা কিছু। তো ওইটার উপর বেস করে এটা হতে পারে রিমোটলি, হতে পারে মডারেটেড, হতে পারে আনমডারেটেড। বাট অ্যাজ এ কোম্পানি আমরা সবসময় চাই মডারেটেড ইউজিবিলিটি টেস্টিং করতে, কারণ এটার একটাই অ্যাডভান্টেজ যে আপনি ডিরেক্টলি আপনি কমিউনিকেট করতে পারতেছেন আপনার ইউজারের সাথে, তাদেরকে অবজার্ভ করতে পারছেন, তাদের পেইন পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন। সো অনেক ভালো ফিডব্যাক আপনি ইউজারের কাছ থেকে পাবেন যদি মডারেটেড ইউজিবিলিটি টেস্টিং হয়। তারপর ইউজারের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পর আমরা আইডিয়েশন সেশন করি, আইডিয়েশনের পরে তারপর আবার ভ্যালিডেট করার চেষ্টা করি। কিন্তু ভ্যালিডেট করার পরেই যে আপনার কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু না। আপনি আবার ওইটাকে মডিফাই করে যখন ডিপ্লয় করবেন, যখন এটা লাইভ হয়ে যাবে, তারপরের ফিডব্যাক গুলো আপনি কালেক্ট করবেন, যেটা আসলে আপনার হাইপোথেসিস যা ছিল সেটা ফুলফিল করছে কিনা, এবং ইউজার যা বলেছে সেটার উপর বেস করে আপনি আপনার ডিজাইনটাকে মডিফাই করেছেন কিনা, এবং সেটা ঠিকমতো কাজ করছে কিনা। অনেক ফিডব্যাক আপনার লাইভ হয়ে যাওয়ার পরেও আপনার কাজ আছে। সো এইভাবেই আসলে আমাদের কোম্পানিতে কাজ করে। শামিল ভাই, সো একটা কোশ্চেন কুইকলি। শিওর। আপনার তো ধরেন যেহেতু আপনি নেদারল্যান্ডে আছেন, আপনাদের কি টেস্টিং করার সময় কি ডাচ বলতে হয় নাকি ইংলিশে ওরা বুঝে? না, আসলে আমাদের যেহেতু এটা নেদারল্যান্ডস এবং ডাচ কোম্পানি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা, আমাদের ইংলিশ। প্রোডাক্টটা হচ্ছে ইংলিশে। আচ্ছা আচ্ছা। তো এটা গ্লোবালি কাজ করে আর কি। তাহলে এটা আপনাদের বেসিক যে আপনাদের যেটা ইউজার বেস আছে যাদেরকে দিয়ে আপনারা ইনিশিয়াল টেস্টিংটা করেন, ওনারা সব ইংলিশে ইয়ে করে, তাই না?
75% সব ইংলিশে, কিন্তু যখন আমাদের ডাচের দরকার হয় বা অন্য কোনো ভাষাতে, যেমন ইটালিয়ান ভাষাতে মাঝে মাঝে দরকার হয়, তখন আমাদের ওই ট্রান্সলেটর থাকে, ওকে, সে আমাদেরকে হেল্প করে। ওকে, তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটাই যে আপনাদেরকে ফলো করতে হবে এমন কোনো কথা নাই, এটা জাস্ট আমাদের কোম্পানিতে এইভাবে ফলো করা হয়, এবং মোস্ট অফ দ্য ইউরোপিয়ান টেক কোম্পানি গুলাই এই প্রসেস গুলাই ফলো করে। কিন্তু এর মানে এই না যে আপনাকে শুরু করতে হবে এই পুরো আমি যে প্রসেসটা বললাম এটা নিয়ে। আপনি জাস্ট, আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। আপনি যদি কখনো নাও করে থাকেন, জাম্প ইনটু ইট, আপনি শুরু করেন, স্টার্ট করেন, ইউজারের সাথে কথা বলেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে জিনিসগুলোকে কোপ আপ করতে পারছেন। ওকে, থ্যাংক ইউ সাব্বির ভাই। এবং তো এইবার আমরা একটু দেলোয়ার ভাইয়ের কাছে যাই। দেলোয়ার ভাই, আপনাদের যদি আপনার মানে প্রসেস সম্পর্কে একটু বলতেন ভালো হয় অল্প সময়ের মধ্যে, তারপরে আমরা মূল কোশ্চেন আনসারিং সেশনে চলে যাব। Sure, ভাই, thank you. তো আমার ভয়েস তো শোনা যাচ্ছে না স্পষ্ট? আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শামসুদ্দিন দেলোয়ার। আমি পাঠাওতে এখন আছি সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে। তো আমি সাব্বির ভাই বা আগের সেশনে অ্যাকচুয়ালি পুরো ইউনিট টেস্টিং এর প্রসেস কিভাবে আমরা প্ল্যানিং সবকিছুই হচ্ছে। আমি জাস্ট ছোট করে আমাদের আমাদের পাঠাওতে অ্যাপ্লিকেশনটা কিভাবে করে বা প্রসেস থেকে এটা একটু বলবো। আর কিছু পয়েন্ট যেটা আর কি আমরা বা আমি করতে যে অবজার্ভ করছি যে ইউজেবিলিটি টেস্টিং এর রেজাল্টটাকে আরো সলিড বা অ্যাকুরেট করার জন্য কি কি জিনিসপত্র একটু মাথায় রাখতে হয়, আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো জাস্ট আমি কয়েকটা জিনিস তো পাঠাতে অ্যাকচুয়ালি আমরা যেভাবে জিনিসটা হ্যান্ডেল করি, সাবির ভাই যেভাবে এক্সপ্লেন করছে অলমোস্ট প্রসেসটা সেমই। আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই কোন কোন বিষয়ের উপর ইউজার টেস্টিংটা করা লাগবে এটা অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করি যে কোনটার ইম্প্যাক্টটা বেশি বা কম, এগুলোর উপর ডিসাইড করার পরে যদি কোনো একটা ফিচারের আমরা ধরে নিই যে এটার আর্লি ভ্যালিডেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ যদি আমরা আর্লি ভ্যালিডেশন না করি আমাদের এটার ইম্প্যাক্টটা খুবই ম্যাসিভ হতে পারে। বা একটা স্কেলের মধ্যে যদি আমরা দাঁড় করাই যে কোনটা ইম্প্যাক্ট বেশি, কোনটার জন্য কি ইফোর্ট লাগবে, সো ইফোর্ট ইম্প্যাক্ট ওই ম্যাট্রিক্সে বসে, যেটা হচ্ছে মোস্ট মেক সেন্স করে যে এই ফিচারটাকে ভ্যালিডেট করা, আর্লি ভ্যালিডেট করার দরকার আছে। আমরা ওগুলো নিয়ে শুধু ইউনিটি টেস্টিং এ যাই। এখানে যদি রিজন বিহাইন্ড জিজ্ঞেস করেন কি কারণে এই জিনিসটা করতে হয়, সেটা হলো যে অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের বাজেটের একটা বিষয় থাকে যে আমাদের ব্যান্ডউইথ কিরকম আছে ডিজাইনারদের, আমাদের টাইম কিরকম আছে, আমাদের এখানে যে এক্সপেন্স আছে সেটা কতটুকু আমরা বেয়ার করতে হবে। এই কারণে আমাদেরকে একটু আগে ফিল্টার আউট করতে হয় যে কোনটা আমরা করবো আর না করবো। দেন এটা করার পর আমরা ইউনিটি টেস্টিং এর বিষয়তে বাকি প্রসেস গুলো মোরলেস সেম। সো আমাদেরকে ফার্স্টে ডিসাইড করতে হয় আমরা কি ভ্যালিডেট করতে চাচ্ছি বা কি কি আমাদের হাইপোথিসিস। বেসড অন দ্যাট আমাদেরকে যেই প্রোটোটাইপ গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি টেস্টিং এ যাব, সেগুলো প্রিপারেশনের জন্য রিকোয়ারমেন্ট গুলো দাঁড় করাইতে হয়। সেইগুলোর উপর বেস করে কি অ্যাকচুয়ালি আমরা ডিজাইনার যে অ্যাকচুয়ালি প্রোটোটাইপ করার জন্য বা বিল্ড করার জন্য রেসপন্সিবল থাকে সেটা বিল্ড করা শুরু করে। রিসার্চার যে থাকে বা যে রিসার্চটা কন্ডাক্ট করবে মডারেটর হিসেবে, সে অ্যাকচুয়ালি দেন কোয়েশ্চেনিয়ার গুলো প্রিপেয়ার করে যে কি কি কোয়েশ্চেন করা হবে। এখানে একটা বিষয় থেকে আমাদের ক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনের গুলো অনেক সময় দেখা যায় যে একটু শর্ট করে করি, লাইক একেবারে টিপিক্যাল যে বিশাল বড় ডকুমেন্টেশন আছে ওগুলো না করে আমরা একটু শর্ট আকারে করি ডিউ টু টাইম ফ্যাক্টর মোস্ট অফ দ্য টাইম। সো কোয়েশ্চেনের গুলো সেট করার রিজনিং এগুলো আমি এক্সপ্লেন করে যাচ্ছি না, কারণ সাবির ভাই বা সাদ ভাই আগের মিটিং অলরেডি এক্সপ্লেন করছে যে কি কারণে করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে যে আপনার এইগুলো যেহেতু একটু কস্টলি করাটা, লাইক সো আমাকে অবভিয়াসলি আমার যে টাইম স্লটটা পাচ্ছি সেটার বেস্ট ইউজ করতে হয়। আমি যাতে কোনো কোয়েশ্চেন ভুলে না যাই, আমি যাতে কোনো নার্ভাস হয়ে না যাই, বা আমার মেইন গোল বা যে হাইপোথিসিস ভ্যালিড করতেছে সেটা যাতে কোনোভাবে মিস না হয়, এইগুলো ট্যাকেলে রাখা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য দরকার। সো দেন ইউজিবিলিটি টেস্টিং করার পর সেটার বেস করে আমরা ডিজাইন টিম এবং রিসার্চাররা বসি, বা যদি যে ডিজাইনার সেই রিসার্চটা কন্ডাক্ট করে সেই অ্যাকচুয়ালি
অন্য যে অবজারভার ছিল তাদের সাথে বসে যেই স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট বলে মানে রেকর্ডিংটাকে দেখে বা অবজারভেশন গুলোকে একটা ইনসাইটে পরিণত করা হয়, দেন সেটার উপর আমরা ডিজাইনে যাই। সো সেকেন্ড আরেকটা বিষয় হলো আমাদের পাঠাতে মোস্ট অফ দ্য টাইম আমরা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অ্যাকচুয়ালি সব টাইপেরই ফিজিবিলিটি টেস্টিং করার সুযোগ পাইছি। সো হলওয়ে টেস্টিং করছি, গেরিলা টেস্টিং করছি, ইউজারদেরকে ইউজারদের অ্যাকচুয়াল লোকেশনে যে তাদের সাথে কথা বলে করা হয়েছে, ল্যাব 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 টেস্টিং এর যে বিষয়গুলো ছিল সেটাও মোরলেস করা হয়েছে। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সবগুলো করার চান্স পাইছি, আই এম ফরচুনেট। বাট আমার কাছে মনে হয় যে এই ইউজার টেস্টিং এর ক্ষেত্রে আপনি কি ভ্যালিডেট করতে চাচ্ছেন এবং সেখানে কনটেক্সটটা কতখানি ইম্পর্টেন্ট এটা বোঝা দরকার। আমি একটা এক্সাম্পল দিই, পাঠাতে আমরা যখন ইউজার অ্যাপের কোনো লাইক কনজিউমার অ্যাপের কোন ইউজারকে টেস্টিং করি, হলওয়ে বা গেরিলা টেস্টিং যেটা করে ওটা করলে মোটামুটি আমাদের একটা ভালো রেজাল্ট আমরা পেয়ে যাই বা অ্যাটলিস্ট মানে ভ্যালিডেট করার মতো ডাটা আসে। বাট যখন ড্রাইভার অ্যাপ বা ড্রাইভার পপুলেশন নিয়ে আমরা যখন স্টাডি করি তখন অ্যাকচুয়ালি তাদের লোকেশনে যে ইউজাবিলিটি টেস্টিং করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আদারওয়াইজ তারা ওই কনটেক্সট গুলোকে বুঝতে পারে না। আপনি যখন তাদেরকে ল্যাবে ডেকে নিয়ে আসেন বা স্টুডিওতে নিয়ে আসেন তখন তারা মনে করে হয়তো আমাকে মানে কোনো ধরনের এক্সাম নেওয়া হচ্ছে। যতই আপনি তাদেরকে বোঝান যে না এটা কোনো রকম টেস্ট না, আপনাকে কোনো রকমের ইভালুয়েট করা হবে না, বাট তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে, বিকজ উই কনস্ট্যান্টলি ম্যানেজ দেম। আমাদের এখান থেকে অনেক সময় ফ্রডের কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়, ইলিগাল মানে আনএক্সপেক্টেড বিহেভিয়ারের কারণে তাদেরকে পেনাল্টি দেওয়া হয়। সো তাদের ওই একটা ভয় কাজ। সো রাদার দেন স্টুডিও টেস্টিং করা বা তাদেরকে নিয়ে আসার বদলে তাদের কনটেক্সট তাদের এনভায়রনমেন্টে লাইক রোডে বা যেখানে তারা গ্যাদার হয় ওইখানে যে তাদের সাথে ইন্টারভিউ নেওয়াটা আসলে মোস্ট অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় মানে আমাদের অবজারভেশন থেকে। সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আগে বুঝতে হবে যে আমার ইউজারের কনটেক্সটটা বুঝে বা ইউজারের এনভায়রনমেন্টে বুঝে টেস্টটা করাটা কতটা ইম্পর্টেন্ট, নাকি আমি যে কোনো জায়গায় অনলাইনে করতে পারি। সো ওইটা ডিপেন্ড করে যে আমি কোন ওয়েতে টেস্ট করবো। এবার সাথে আমার ইউজাবিলিটি টেস্টিং এ আমার কতগুলো অবজারভেশন যেগুলো আর কি ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে রেজাল্ট। ফার্স্ট ওয়ান হলো যে যে কনটেক্সটের বিষয়টা আবার যে আমরা যদি আনমডারেটেড এবং লাইক অনলাইন ভার্চুয়াল যে টেস্টিং ওগুলো করি এগুলোর ক্ষেত্রে ইউজারকে কনটেক্সটটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কনটেক্সটটা দিয়ে শুধু টাস্ক অ্যাসাইন করে দেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। এক্সাম্পল হিসেবে আপনি দেখবেন যে লাস্ট সেশনে যে লাইভ ডেমোটা করছে এখানে কিন্তু ভাইয়া আসিফ ভাই বাবা বলে দিচ্ছিল যে কনটেক্সটটা হলো যে তার মোবাইলটা ভেঙে ফেলছে, এখন আপনাকে এই ইয়াতে কিনতে হবে। তো সে ওইখান থেকে বুঝতে পারছে যে তার আর্জেন্সিটা কোথায়। যদি এটা না বলে শুধু কিনতে বলতো সে কিন্তু ওই সেম মেন্টালিটি নিয়ে জিনিসটা কাজটা করতো না। তো আমাদের ওই কনটেক্সটটা বুঝে দিতে হবে, আনলেস আমরা কনটেক্সটে যে বা তার এনভায়রনমেন্টে যে কাজটা টেস্ট করতেছি। সেকেন্ড হলো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে যারা নতুন ইন্টারভিউ নিই তাদের সবচেয়ে বড় প্রবলেম দ্বারা যে আমরা কোয়েশ্চেনটা কিভাবে ফেস করতেছি বা কিভাবে ইন্টারাক্ট করতেছি। তো এখানে অনেক ধরনের প্রবলেম দ্বারা অনেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা তাদেরকে লিডিং কোয়েশ্চেন করি, যে ধরেন আমরা একটা আমাদের পাঠাও অ্যাপের মধ্যে একটা জায়গায় আমরা অনেকে যেখানে তারা অফার অফার বা প্রমোশন গুলোকে অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যখন টেস্ট করতেছি তখন আমি যদি বলে দেই যে দেখেন তো কোথায় কোথায় ট্যাপ করে আপনি অফার বা প্রমোশন গুলো দেখতে পারবেন, তাহলে কিন্তু আপনি তাকে লিড করে দিতেছেন। সে তখন বাটন গুলাই খুঁজবে বা যেখানে ট্যাপ গুলোই খুঁজবে। রাদার আপনি যদি বলতেন যে আপনি প্রমোশন অ্যাপ্লাই করতেছেন, আপনি কিভাবে অ্যাপের মধ্যে করবেন, তখন সে ওইভাবে আর কি জিনিসটা খুঁজতো যে তার কোনটা মনে হচ্ছে ভাই। তো আমাদেরকে ওইরকম লিডিং কোয়েশ্চেন করা যাবে না, তাকে ডাইভার্ট করা যাবে না অ্যান্সারের দিকে, যেটা আমরা চাচ্ছি। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় ভাবি যে কনভারসেশন কন্টিনিউ করার জন্য বা আমি যে শুনতেছি বা এঙ্গেজ আছি এটা বোঝানোর জন্য হয়তো তার সাথে সাথে রেসপন্স করতে হবে। লাইক সে কিছু বলতেছে আর সাথে সাথে বললাম হ্যাঁ ঠিক বলছেন, ভালো বলছেন, বাট এই টাইপের জিনিস তো আসলে করাটা ঠিক না। তো আপনি তো আসলে তাকে সে আমাদের ইউজারও যখন কথা বলি তখন আমাদের একটা আমরা ভ্যালিডেশন খুঁজি যে আমি কি ঠিক করতেছি, ভুল করতেছি। তো আমি যদি ওই জিনিসটা ইউজারকে দিয়ে দিই তাহলে তার অ্যাকচুয়াল বা তার যে ট্রু ইমোশনটা বা ট্রু ফিলিংসটা ওইটা অ্যাকচুয়ালি রিভিল হবে না।
তো ওইসব না করে আমরা আমাদেরকে একটা নিউট্রাল থাকতে হবে। আমরা এরকম মানে ওই টাইপের ভালো হয়েছে বা এটা তো ঠিক বলছেন এই টাইপের জিনিসটা না যে আমরা হয়তো নিউট্রাল কিছু জিজ্ঞাসা করবো অথবা ফলো আপ কোয়েশ্চেন করতে হবে। সে বলছে এটা তো ভালো, আমি জিজ্ঞাসা করবো কেন ভালো, সে বলছে এটা খারাপ বুঝতেছি না, যে আপনি যদি এলাবোরেট করতেন যে কোথায় আপনার আসলে প্রবলেমটা হচ্ছে বা কি কারণে আপনার খারাপ হচ্ছে। তো এই টাইপের জিনিসপত্রের দিকে আসতে হবে আমাদের একদম নিউট্রাল বা আরো ডাটা কালেকশনের দিকে, রাদার দেন যে তার সাথে হ্যাঁ বা না বলা বা তার জিনিসটাকে আবার রিপিট করা। আর লাস্ট যেটা হলো যে এটা আমি বাংলাদেশের কন্টেক্সটে বলবো, যে বাংলাদেশে আমি মানে আমাদের দেশীয় যে টেস্টিং সেশন গুলো করছি সেখানে আমার কাছে মনে হয়েছে যে প্রোটোটাইপ একেবারে লো ফিডেলিটি হইলে বাংলাদেশি ইউজার অ্যাকচুয়ালি খুব বেশি অ্যাডাপ্ট করতে পারে না বা বুঝতে পারে না, একটু ঝামেলা হয় তাদেরকে বোঝানোর জন্য। তো আবার হাই ফিডেলিটি করাটা একটু কস্টলি বেশি। তো আমি বলবো যে একটা হাই এবং লো এর মাঝামাঝি এমন একটা জায়গায় যেতে, এবং যখন প্রোটোটাইপটা ক্রিয়েট করা করবেন তখন এমন ভাবে করবেন যাতে ইউজার ডাইভার্টে এমন একটা ডেড এন্ডে না চলে যায় যেখানে আর কিছু করার নেই। যদি মনে হয় যে কিছু অ্যাকশন প্রবলেম করতেছে ইউজারের জন্য বা করতে পারে বা আপনার প্রোটোটাইপটাকে কমপ্লেক্স বানাবে, ওগুলোকে অ্যাভয়েড করে বা স্কিপ করে দেন প্রোটোটাইপটাকে এমন ভাবে বানাবে। আমরা যদি থিওরিটিক্যাল জিনিসপত্রের দিকে যাই দেখবেন যে সবাই বলে যে আমরা আর্লি স্টেজে প্রোটোটাইপ দিয়ে করতে পারি বা একেবারে লো ফিডেলিটি প্রোটোটাইপ দিয়ে করতে পারি। দোজ আর অ্যাকচুয়ালি রাইট, করা যায়, বাট মানে একটু অ্যাডভান্স লেভেল যাওয়ার পরে করা উচিত, কারণ ভালোভাবে ফ্যাসিলিটি না করতে পারলে ওগুলো দিয়ে আসলে লোকাল মার্কেটে অ্যাটলিস্ট ইউজিলিটি টেস্টিং সেশনটা কন্ডাক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি বলবো যে যদি পসিবল হয় লো টু মিডিয়াম লেভেলের একটা ফিডেলিটি নিয়ে আগানো পারবে। তো দ্যাটস অল আর কি, অনেক কিছু অনেক বেশি কথা বলে ফেলছি। চমৎকার আইডিয়া দিচ্ছেন ভাই, ধন্যবাদ। তো এইখানে দেলোয়ার ভাই এবং সাব্বির ভাই দুইজনের কাছে আমার একটা কোশ্চেন ছিল যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমার ডিজাইন হয়ে গেছে, মানে ডেভেলপ করা জিনিস আমি টেস্ট করতে যাচ্ছি, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমি নতুন কেবল একটা জিনিস ডিজাইন করছি, একটা ফিচার আর কোনো একটা পার্ট, তখন আমি ওটা হাই ফিডেলিটি বা মিড ফিডেলিটি নিয়ে টেস্ট করতে যাচ্ছি। সো এই দুটার ক্ষেত্রেই কি একই ধরনের প্রসেস আপনারা ফলো করেন কিনা, নাকি এই দুটোর জন্য মানে কোনো কোনো প্রসেস ফলো করা হয় সো দ্যাট ডিজাইন ডিসিশন নিতে ইজিয়ার হয়, বা এরকম কোনো কিছু ব্যাপার আছে কিনা? আমার এক্সপিরিয়েন্স থেকে দুইটার ক্ষেত্রে মোরলেস সেমই যায়, বাট বিষয়টা বুঝতেছি যে একটা হলো যেমন রিলিজ ভার্সন নিয়ে লাইক যেটা লাইভ আছে, আর একটা হলো আর্লি স্টেজ জিনিস নিয়ে। আর্লি স্টেজ জিনিস নিয়ে আসলে আপনি খুব মানে আপনি অনেক বেশি লাইক কনজারভেটিভ থাকবেন, সবকিছু শেয়ার করা পসিবল না, সবকিছু টেস্ট করা পসিবল না, এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি যাইতে হয় বা একটু কনসার্ন থাকতে হয়। বা যখন রিলিজ হয়ে যায় লাইক অনেকটা পোস্ট রিলিজ ইউজার টেস্টিং, সেই ক্ষেত্রে আর কি আপনি অনেকটা ওপেন থাকেন, থেকে আপনার প্রোটোটাইপ নিয়ে অত বদার করতে হয় না। মোস্টলি আপনি যারা আপনার রেগুলার বা টার্গেট ইউজার তাদেরকে দিয়ে আপনি দেখা যায় টেস্ট করেন। তো এই টাইপের কিছু চেঞ্জ আছে, বাট আদার দেন প্রসেসের ক্ষেত্রে আসলে আমি কোনোটা চেঞ্জ দেখি না। একটা জিনিস থাকে যে আপনি আসলে কোন স্টেপে করতেছেন ডিপেন্ড করে। লাইক আপনি যদি জাস্ট রিলিজ করার পর লাইক পোস্ট রিলিজ হিসেবে চিন্তা করে আর কি ইউনিটি টেস্ট করেন, সেক্ষেত্রে আপনি যে হাইপোথিসিস গুলো প্রি রিলিজ বা আর্লি ভ্যালিডেশনে করছেন সেগুলোই হয়তো আপনি রিপিট করবেন। তো সেম সর্ট অফ কোয়েশ্চেন নিয়ে বা সেম সর্ট অফ অবজেক্টিভ নিয়ে আপনি হয়তো টেস্টিংটা করবেন। বাট সেম জিনিসটা যদি এরকম হয় যে আপনি এখন ইনিশিয়াল স্টেজে আছেন পুরো ডিজাইন প্রসেসে, অলরেডি রিলিজ ভার্সনটা থেকে আপনি ট্রাই টু ফাইন্ড আউট যে কোন কোন ইমপ্রুভমেন্ট এরিয়া আছে বা কি কি আরো অপরচুনিটি আছে বা অন্য কোনো একটা ফিচার যাবে ওইটা কিভাবে এখানে অ্যাডাপ্ট করবে বা কিভাবে সেট হবে, এটা নিয়ে আপনি আসলে করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে বা প্রথম থেকে পুরো প্রসেসটা করতে হবে। বাট মোর অর লেস প্রসেসটা আমার কাছে আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেম। আচ্ছা, আমার আপনার কাছে যাওয়ার আগে একটু সবাইকে বলি যে আপনাদের অনেকের মনে হয়তো বা অনেক কোশ্চেন আসতেছে, তো আপনারা যদি ওটা একটু চ্যাট বক্সে লিখে দেন তাহলে সুবিধা হয়, পরবর্তীতে আমরা সর্ট আউট করে চলে যেতে পারি আর কি। বা আদারওয়াইজ আপনার সরাসরি কোশ্চেন করতে পারবেন, বাট এটা আমাদের হেল্প করবে। সো হ্যাঁ, প্লিজ সাবির ভাই। আমাদের ক্ষেত্রেও আসলে প্রসেসটা মোরলা সেম। এক্সিস্টিং কোনো ফিচার ডেভেলপ করতে গেলে প্রসেসটা আমি যেটা বললাম সেভাবে করি। আর যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে হয়, এটা খুবই রেয়ার আমাদের ক্ষেত্রে,
কিন্তু যখন করতে হয় তখন আমরা প্রসেস অলমোস্ট সেম, কিন্তু আমরা হাইপোথেসিসের উপর বেশিটা ফোকাস করি ইনিশিয়াল স্টার্টিং এর জন্য, যেটার উপর বেস করে যে বললাম যে রিফাইনমেন্ট আমরা দেখি যে আমাদের কোনো এক্সিস্টিং ডেটা আছে কিনা, যে ম্যাট্রিক্স গুলো আমাদের কাছে আছে সেগুলোর উপর বেস করে আমরা আগানোর চেষ্টা করি। কিন্তু নতুন ফিচার অ্যাড করতে গেলে আসলে অনেক ইন্টারনাল প্রসেস ফলো করতে হয়, যেটা হচ্ছে যে অনেক কনফিডেন্ট না হলে আসলে আমরা নতুন ফিচার অ্যাড করি না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ভ্যালিডেশনের জন্য যে আমরা ইউজার গ্রুপটা ফোকাস করি, সেটা টোটালি একটা নিউ গ্রুপকে আমরা সিলেক্ট করি, যেন ফিডব্যাক গুলা, তাদের পেইন পয়েন্টস গুলা আমরা কালেক্ট করতে পারি ওইভাবেই, যেন আমরা যে নিউ ফিচারটা অ্যাড করতে যাচ্ছি সেটা যেন ভ্যালিডেট হয় সেইভাবেই, যেন এটা ইউজারের কাজে লাগতে পারে। সো বাট বাকি প্রসেস গুলো অলমোস্ট সেম, আইডিয়েশন ফেজ, প্রোটোটাইপিং, ইয়া। অসম। সাদ আপনি মিউট। আচ্ছা, আমরা তাহলে এবার একটু কোশ্চেন আনসারিং সেশনে চলে যাই। সবাই প্লিজ আপনারা যাদের যা কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমরা দেখি কিছু শেয়ার করতে পারি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, ওয়ালিউল্লাহ। এটা হচ্ছে সাপোজ আমি মানে ইউজাবিলিটি টেস্টিং এর পরে ইউজারদের কাছ থেকে যে ফিডব্যাক গুলা পাওয়া হয়, মানে এখানে দেখা যায় যে অনেক ভালো ভালো ফিডব্যাকও থাকে, প্লাস কিছু থাকে যে ফিডব্যাক গুলা মানে নেওয়ার মতো। সো অ্যাকচুয়ালি মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা আমরা যখন ধরেন একটা অ্যাপে বা হোক ওয়েবসাইটে হোক, মানে ইউজারদের ফিডব্যাক গুলা নিয়ে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, সো ওই ক্ষেত্রে মানে ডিসিশনটা আমরা কিভাবে মেক করবো যে অ্যাকচুয়ালি কোন ফিডব্যাক গুলো আমাদের নেওয়া উচিত, কোন ফিডব্যাক গুলো নেওয়া উচিত না। বা হচ্ছে একটা ব্যাপার থাকে যে সাপোজ আমরা তো শুধুমাত্র ইউআই করে দিলেই হইতাছে না, তো এই ক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্টের কিছু ইস্যু থাকে, বা হচ্ছে আমার বিজনেসের জন্য এই জিনিসটা বেটার হবে কিনা, মানে এই যে যে ডিসিশনের যে ব্যাপার গুলা অ্যাকচুয়ালি কোন ফিডব্যাক গুলা নেওয়া উচিত বা কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা উচিত, এটা আপনারা মানে যদি একটু ক্লিয়ার করতেন অ্যাকচুয়ালি। সাব্বির ভাই, দেলোয়ার ভাই, সাদ, আপনারা আনসার দিতে চান কেউ একজন? একটা হচ্ছে প্রসেস অনেকগুলো আছে, এর মধ্যে যেটা আমরা বেশিরভাগ ফলো করি সেটা হচ্ছে যে ফিডব্যাক পাওয়ার পরে আমরা জিনিসগুলোকে, ওই ফিডব্যাক গুলোকে থিমেটিক একটা ইয়েতে কনভার্ট করি, তারপর ওগুলোকে র্যাঙ্কিং এর মধ্যে ফেলে দিই। আমাদের এগুলো বিভিন্ন ফরম্যাট আছে। সো হয়তো কোনো একটা গ্রুপ বললো যে লগ ইন প্রসেসটা অতটা সুবিধা তারা ফেস করেনি, তারা স্ট্রাগল করেছে লগ ইন করতে গিয়ে। সো ওইটা একটা থিমের মধ্যে আমরা ফেলে দিই। তারপরে দেখা যায় যে কতজন এই একই ফিডব্যাক গুলো দিয়েছে, ওইটার উপর র্যাঙ্ক করে বেস করে আমরা আসলে জিনিসগুলো তৈরি করি। সো এছাড়া দেলোয়ার ভাই আর কিছু অ্যাড করতে চান নাকি? জি ভাইয়া, মনে হচ্ছে জিনিসটা সেম। আমি কয়েকদিন বলবো যে প্রথম হলো যেটা ভাইয়া বললো যে আমাদেরকে দেখতে হবে যে কয়জন বলছে, লাইক যেটা মাল্টিপল পার্সন বলতেছে সেটা অ্যাকচুয়ালি একটা থিমের মধ্যে বা একটা কমন প্রবলেমের মধ্যে আসে। সো প্রথমে এগুলো আইডেন্টিফাই করতে হয় যে আমার রিসার্চ পার্টিসিপেন্টরা কি কি ফিডব্যাক দিচ্ছে, কোনটা বেশি বার আসছে, কোনটা কম বার আসছে। সো এই অনুযায়ী একটা র্যাঙ্কিং করা হয়। দেন আমাদের সাইডে আমরা যেটা করি অ্যাকচুয়ালি যে ওই সবগুলোকে আবার সেই ইফেক্ট এবং ইম্প্যাক্টের যে ম্যাট্রিক্সটা আছে ওইটার মধ্যে ফালাই, সরি ইফেক্ট বলেছে, ইফোর্ট ভার্সেস ইম্প্যাক্ট আর কি। তো কোনটা আমরা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করতে পারবো বা সলভ করতে পারবো, কোনটা সময় বেশি লাগবে, সেটা একটা স্কেল। আর একটা স্কেল হলো যে কোনটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট ইম্প্যাক্ট ফালাইতে পারে আর কোনটা বেশি এই অনুযায়ী যে স্কেল, এটার উপর যে ম্যাট্রিক্সে বসে আমরা ট্রাই করি যে কোনটা আসলে আমরা আগে শুরু করবো কোনটা পরে শুরু করবো। দেন আরেকটা বিষয় থাকে, আমরা একটা হাইপোথেসিস বা একটা অবজেক্টিভ নিয়ে কিন্তু এই ইউজিবিলিটি টেস্টিং আসছে। তো আমাদের যেই জিনিসগুলো, যে হাইপোথেসিস গুলো প্রুভ করার জন্য আমরা আসছি বা ভ্যালিডেট করার জন্য আসছি, সেগুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে, কারণ ওইটাই আমার অবজেক্টিভ ছিল। ওই রিলেটেড যে ফিডব্যাক বা এগুলো আছে সেগুলোকে আমরা আগে আগে নিব। দেন আর কি বাকি যেগুলো এডিশনাল আছে, বিকজ যতগুলো সেশনই যান না কেন আপনি কিছু এডিশনাল ফিডব্যাক পাবেন, তো সেগুলো আমরা ওইটার পরে আর কি প্রায়োরিটাইজ করি। আর এখানে আরেকটা কনসার্ন থাকে যে সব মানে আপনি বলতে পারেন যে আমি পাঁচজনের ফিডব্যাক নিচ্ছি, একজন মাত্র একটা প্রবলেমের কথা বলছি,
মাত্র একজন। So আপনি ধরে নিতে পারেন যে একজন বলছে, নট ইম্পর্টেন্ট। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে নেগেটিভ জিনিসগুলো আসলে ইকো বেশি হয়। মানে আপনার যদি পজিটিভ এক্সপেরিয়েন্স, মানুষ এগুলো সহজে বলে না। অনেকে আসলে বলে যে গুড ডিজাইন ইজ ইনভিজিবল, আপনি দেখবেনই না যে গুড ডিজাইন হবে। খারাপ ডিজাইন হলে সেটা আসলে বারবার আপনার মাথায় আসবে এবং চোখে পড়বে। সো খারাপ জিনিসগুলোকে একেবারে একজন বলছে বলে ফালাই দিবেন তা না। আগে ওটাকে ইনডেপথ দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা প্রবলেম কিনা, আরো একজন আসলে কয়জন করতেছে, কয়জন হয়তো রেজ করছে, আপনি হয়তো আগে জানতেনই না। বাট এই প্রবলেমটার কথা শোনার পরে হয়তো আপনি অ্যাপ রিভিউ গুলো স্ক্যান করার পর দেখলেন যে আসলে অনেকেই এটার জন্য খারাপ রিভিউ দিচ্ছে, বা লাস্ট কয়েক মান্থে বা লাস্ট কয়েক পিরিয়ডে আপনার যে পরিমাণ ইউজার চার্ন হয়েছে তাদের ম্যাক্সিমাম রিজন ছিল যে তারা এই ইস্যুটা ফেস করছে। তো আপনি হয়তো আগে আনকভার করেন না, এখন করছেন। তো একজন বললো সেটা ইম্পর্টেন্ট হতে পারে, এটাকে সেম গুরুত্ব দিয়ে দেখতে হবে, দেন ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনি পারবেন বা না পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার ওই ইফেক্ট, ইফোর্ট এন্ড ইমপ্যাক্ট ম্যাট্রিক্স এর উপর, বা আপনি যদি অন্য কোনো ওয়েতে প্রায়োরিটাইজ করতেছেন সেটা। কারণ এখানে ব্যান্ডউইথের বিষয় আছে, আর অনেক কিছুর বিষয় থাকে যে আপনারা তো প্রবলেমটা আইডেন্টিফাই করছেন, বাট আপনার এখন ওই পরিমাণ টেক সাপোর্ট নাই, বা আপনার যে টেক স্ট্যাক আছে ওইটাকে ঠিক করে তারপর এটাকে সলভ করতে গেলে হয়তো বা আপনার 2-3 মাস সময় লেগে যাবে, কয়েক কোয়ার্টার সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ডিপ্রায়োরিটাইজ করবেন। তো এইগুলো এরকম অনেকগুলো ডিসিশন আসলে ডিপেন্ড করে আর কি, যে কিভাবে আপনি ডিসাইড করবেন কোনটা ফিল্ড কিভাবে নেবেন। আর ইউজেবিলিটি টেস্টিং এর আগেই আপনি তো একটা প্ল্যান নিয়েই ইউজেবিলিটি টেস্টিংটা করবেন। হ্যাঁ, সো ইউজেবিলিটি টেস্টের পরে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনি আপনার যে হাইপোথেসিস গুলো ছিল ওগুলা আপনার ইউজার কভার করেছে কিনা এবং ইউজার নতুন কোনো ফিডব্যাক দিয়েছে কিনা। সো এখান থেকে আপনি নিজেই আইডিয়া করে নিতে পারবেন যে আসলে কিভাবে জিনিসগুলোকে আলাদা করা যায় এবং কিভাবে এই ফিডব্যাক গুলো কাজে লাগিয়ে আপনি আপনার ডিজাইনকে ভ্যালিডেট করবেন। তো আমি যদি একটু সামারাইজ করি শাবির ভাইয়ের এবং দেলোয়ার ভাইয়ের ইয়েটা, এবং প্লাস আমাদের প্রিভিয়াস যে লেকচার ছিল। সো ওয়ালিউল্লাহ, আই থিংক আপনি আগেরটাতে আসছিলেন, তাই না? তো সরি, মানে আগেরটাতে হচ্ছে আমি যে ট্যুরে ছিলাম তো, বাট আমি হচ্ছে পরে ফুলটা আমি দেখে নিছি। দেখে নিছেন না দেখেন নাই? না, ফুল বাই দেখছি আমি, আচ্ছা আচ্ছা ফুলটা দেখি। আচ্ছা। তো এখানে আমি বলি, এই যে শাবির ভাই দেলোয়ার ভাই দুজনেই বলতেছে যে মানে আপনি যদি দেখেন ইউজিবিলিটি টেস্টিং এর পরে মানে এলো পাতারি ইয়ে আসতেছে, কি বলে, ফিডব্যাক আসতেছে, কোনো মা বাপ নাই, হ্যাঁ, এক একটা এক এক জায়গা থেকে, মানে খুবই ব্রড। হ্যাঁ, তার মানে আপনি মানে এটা ধরে নিতে পারেন যে আপনার মানে প্ল্যানিংটা ঠিক মতো হয় না। কি কোশ্চেন করবেন, কি আনসার পাবেন, এই আনসার পেলে পরের আনসার কি হবে, যে যেটা সাব্বির ভাই বলতেছিল, দুইটা পাথ, এক পাথে গেলে ফলোইং কোশ্চেন গুলি কি হবে, এগুলি হয়তো বা সেট করার নাই। হ্যাঁ, এবং এটাকে সাইজ করার একটাই ওয়ে হইতেছে আপনি যদি প্রবলেম স্টেটমেন্ট আর হাইপোথিসিসটা লিখেন। এটা লিখতে কিন্তু দেখতে সহজ মনে হয়, কিন্তু যখন আপনি লিখতে বসবেন তখন দেখবেন যে এখানেই অনেক কিছু মানে অ্যাড হইতেছে, ডিলিট হইতেছে, আপনার মানে আইডিয়া কি রাখবো কি রাখবো না, আসলে প্রবলেমটা কি না কি। হ্যাঁ, তো আমি বলবো যে ওই ক্ষেত্রে যদি আপনি কি কখনো এই প্রবলেম স্টেটমেন্ট হাইপোথিসিস লিখে টেস্টিং করছেন? ভাই এটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা হয়েছিল আর কি, মানে ওইখানে আমি হচ্ছে মানে নোট টেকার হিসেবে ছিলাম আর কি, আর নাইমুর ভাই হচ্ছে ফিডব্যাক গুলা নিয়েছিল আর কি ইউজারদের। তো আচ্ছা। ওইখানে হচ্ছে বেশ কিছু মানে পজিটিভ ফিডব্যাক পাইছি, প্লাস হচ্ছে কিছু ফিডব্যাক অ্যাকচুয়ালি নেওয়ার মতো ছিল না আর কি। ওইটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে আসলে কোনগুলো অ্যাকচুয়ালি নেওয়া উচিত। না, এখন তো ফিজিবিলিটি টেস্টিংটা তো করা হয় মানে বেসিক্যালি যে কোনো প্রবলেম টবলেম আছে কিনা, হ্যাঁ, মানে ওইটার মেইন উদ্দেশ্যই করা হয়। সো এখন যদি যে প্রবলেম পাইলেন এটা যদি নিতে না চান তাহলে তো আবার হবে না। হ্যাঁ, সো মানে আপনি এখানে ওয়ালিউল্লাহকে জাস্ট একটু কুইকলি সাম আপ করে দেই, আমার পরের কোশ্চেনে যেতে হবে। তো এইখানে আমরা ফাইন্ডিং যেগুলো পাচ্ছি, দিলওয়ার ভাই, সাবির ভাই যেটা বলছিলেন ওটা জাস্ট বলি যে ওটা আমরা কুইকলি ডেভেলপ করতে পারবো কিনা, মানে যেটাকে বলা হয় হচ্ছে সর্ট অফ লো হ্যাঙ্গিং ফ্রুট। যেগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট সেটা আমরা চটজলদি করে ফেলবো, আর যেটাই আমাদের এফোর্টটা বেশি লাগবে, ডেভেলপার আওয়ার বেশি লাগবে, সেগুলো চলে যাবে হচ্ছে আমাদের ব্যাকলগে। মেবি ওটা পরবর্তী স্প্রিন্টে প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে কথাবার্তা বলে স্কোপ ওয়াইজ ওগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। বাট ইস্যু যদি আমরা পাই, এগুলো মেজর হোক মাইনর হোক সবই আসলে ফিক্স করার একটা চেষ্টা থাকতে হবে। তো আশা করি তুমি কিছুটা আইডিয়া পাইছো। এখন ভাই, এক ভাই আসছেন আমাদের সঙ্গে, সো হ্যালো ভাই। হ্যালো ভাইজান, কেমন আছেন কি সবাই? আপনি হারিয়ে গেছিলেন নাকি ম্যাক ভাই? আলহামদুলিল্লাহ। সর্ট অফ। আচ্ছা, খুঁজে পাইছি আমরা আবার। অনেকদিন পরে দেখলাম ম্যাক তোমাকে।
হ্যাঁ হ্যাঁ ভাই, কেমন আছেন? আপনার তো চুল আছি। আরো অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাই বলতে গেলে। কি, ভাদের চুল মনে হচ্ছে আলগা লাগানো, দাড়িটা মনে হচ্ছে ভার্চুয়ালি বসানো, আপনার চুল অর্ধেক নাই হয়ে গেছে। লাইভে এসে তুমি এসব কি কথাবার্তা বলবে? আড্ডা, আমি তো জানতাম আড্ডা হবে, আমার তো কে যেন হ্যাঁ, বলছে আড্ডায় আড্ডায়, দ্যাটস অল রাইট। আড্ডা দিতে আসছি। আসিফ ভাই ইয়াং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। এই তো- গেল আর কি অবস্থা। আর এভরিবডি এলস, হাই, অনেকদিন পরে আসলাম আড্ডাতে। থ্যাঙ্কস ভাই, জয়েন করাতে খুব ভালো হইলো। প্লেজার। আমরা আরেকটা হ্যান্ড পাইলাম। সো হ্যাঁ, ওকে, আমি তো অনেক কিছু শিখতেছিলাম। ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। নাইস নাইস। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা শিবলি সৈকত ভাই আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে যে মানে হাউ টু টেস্ট ইউজেবিলিটি হোয়েন দ্য টার্গেট ইউজার গ্রুপ হাই ইনকাম এন্ড বিজি ইজ আনঅ্যাপ্রোচেবল। মানে ওই টার্গেট গ্রুপকে যদি আমরা রিচই না করতে পারি, ওই তখন আমি ইউজেবিলিটি টেস্টটা কিভাবে করব? তো ম্যাক ভাই আসছেন, ম্যাক ভাইকে দিয়ে শুরু করি, আমরা পরবর্তীতে সব যাচ্ছি। হ্যাঁ, আমি তো শুনতে আসছিলাম। এটা কি ধরনের কথা? আহ, আচ্ছা, এখন কে যেন কোশ্চেনটা করছেন, কি ভাই? শিবলি সৈকত ভাই, শিবলি সৈকত ভাই আপনি একটু আনমিউট করে বলতেও পারেন আপনার কোশ্চেনটা আপনার option। হ্যাঁ, আমার একটু একটু জানা দরকার যে কি, আমি যদি আপনার কোশ্চেনটার অ্যান্সার দিতে চাই খুব শর্টকাটে, তাহলে আপনার কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। দে আর আনঅ্যাপ্রোচেবল, সো দ্যাটস দ্য সলিউশন। অ্যাপ্রোচ করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, Usability test তাদের আমি দিয়ে সৈকত হবে না। বলছি। But ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই দেখো ভাই, ভালো আছি। আসলে কোশ্চেনটার কারণটা হচ্ছে আমি বর্তমানে একটা বিটুবি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, যেখানে আমাদের যে টার্গেট ইউজার গ্রুপ আছে তারা মোস্টলি হচ্ছে বাংলাদেশের বাইরে থাকে এবং বেসড ইন ইউরোপ। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমরা যখন একটা মানে ডিজাইন শেষ করি, এরপর যখন টেস্টিং এ যাই, আবার ডিজাইনের মধ্যেও এই সমস্যাটা দেখা যায় যে আমরা যখন একটা কিছু করি তাদের জন্য, করার পরে তাদেরকে আমরা ইউজ করাতে পারি, বাট তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মতো যে টাইমটা তাদেরকে আমরা মানে বের করতে বলি, বা তাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাকটা নিব সেই স্কোপটা বলা যেতে পারে আমরা পাই না। তো এমন একটা সিনারিও এরকমও ছিল যে মানে জেনারেলি দেখা যাচ্ছে তারা অনেক হাই ইনকাম পার্সন, তারা অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, মানে অলমোস্ট দেখা They're very যাচ্ছে busy. 12 to 14 আওয়ার্স কাজ করে। তো তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া ইজ মানে অনেক কঠিন একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে আসলে কিভাবে ফিডব্যাকটা বের করে আনতে পারি, এইটাই আমার কাছে আলটিমেটলি মেইন কোশ্চেনটা ছিল। ওকে, লেটস ডু এ আর কি লাইক qualitative research here with you. So I'm gonna ask you a question right now. Like eventually আমি আপনার কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আমি জানি না আমি পারবো কিনা, বাট আচ্ছা আচ্ছা। আমি আর একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আপনার প্রোডাক্টটা লাইক এই যে আপনি যারা বললেন যে তারা 16 আওয়ার ওয়ার্ক করে, দে আর ভেরি বিজি। হ্যাঁ, আমি হাই ইনকাম বলতেছি না, ইনকাম যাই হোক, দে আর ভেরি বিজি, দে হ্যাভ ভেরি টাইট শিডিউল এন্ড দে ডোন্ট হ্যাভ আর কি, তাদের জন্য 5 মিনিট ইজ এ বিগ ডিল, রাইট? তো তারা আপনার প্রোডাক্টটা ইউজ করতেছে, দে আর দ্য রেগুলার ইউজার, রাইট? রেগুলার বলা যাবে না ভাই, বাট তারা মানে মোটামুটি ইউজ করতেছে, মানে শুরু করতেছে, বাট দেখা যাচ্ছে মাঝে মাঝে তারা রাগ করে হয়তো বের হয়ে যাচ্ছে, কারণ হয়তো তারা সলিউশন পাচ্ছে না। বাট কোন জায়গাটা তারা প্রবলেম ফেস করতেছে সেই জিনিসগুলো আলটিমেটলি আমরা জানার চেষ্টা করতেছি। মানে ইভেন তারা ইউজ করতে গিয়ে ইউজ করতেছে না, বাট কেন করতেছে না সেটাই আমরা জানতে পারতেছি না। ওকে, সো আমার এক্সপেরিয়েন্স থেকে বা অন্যান্য যারা আছে তারা সবাই বলবে যে ডেফিনেটলি এভরিবডি ইজ বিজি, দে আর অলসো বিজি, দে মাইট বি মাচ মোর বিজি, বাট ইফ ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড যে আমি যে সলিউশনটা তৈরি করতেছি এটা তোমার লাইফকে ইজি করার জন্য, ইটস নট ফর মি, ইটস ফর ইউ, ইট উইল ইভেন্চুয়ালি ইট উইল মেক ইউর লাইফ ইজিয়ার, রাইট? তুমি এখন হয়তো বা একটা কাজ করতেছো 3 ঘন্টায়, আমার সলিউশনের মাধ্যমে তুমি হয়তো এই কাজটা 2 ঘন্টায় করতে পারবা। সো আই এম গোনা সেভ ইউ 1 আওয়ার এভরি ডে, রাইট? সো ওয়েন সামওয়ান আর কি এরকম পার্টিকুলারলি এরকম বিজি শিডিউলের লোকজনকে যদি এই পার্টিকুলার জায়গাটায় ট্যাপ করা যায় যে আই এম গোনা সেভ ইউ টাইম by my work, they're gonna give 2-3 hours in a row because they look into 5 years ahead, যে 5 years এ আমার কত ঘন্টা বাঁচবে। আচ্ছা আচ্ছা। তো তাদেরকে যদি এটা একটা সলিউশন হইতে পারে মেবি,
there is no concrete thing, but that আপনি এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন যে হ্যাঁ আমরা যে কাজটা করতেছি বা আমার যে প্রোডাক্টটা এটা আপনার আগামী 2 ইয়ার্সে আপনার 300 আওয়ার বাঁচায় দিবে। ওকে এটা একটা পয়েন্ট হইতে পারে। তাদেরকে প্রোডাক্টের নেসেসিটি বোঝানো যে কেন এটা দরকার, এটা একটা হইতে পারে। দ্বিতীয় হইতে পারলো যে আপনি আরেকটা ক্লু দিয়েছেন যে তারা বের হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন থেকে বা হুম, হুম। তারা কাজ করতে পারছে না ভুল হচ্ছে। ওই জায়গাগুলোতে কি কোনোভাবে তাদের ফিডব্যাক নেওয়া যায় বা আমরা তো ট্র্যাক করতে পারি যে কোন জায়গাটায় ম্যাক্সিমাম ইউজার বের হয়ে যাচ্ছে, হুম, হ্যাঁ? তো হুম, এবং হুম। তাদেরকে পার্টিকুলার ওই জায়গাগুলো ধরে যে হ্যাঁ এই জায়গাটা থেকে আপনি কেন বের হয়ে গেছেন, যে এটা আপনাকে অ্যানয়েড করেছে বা আপনার কাজ ঠিক মতো করতে পারতেছে না। সো আর কি আই এম আর কি I'm giving you just গ্রেট পয়েন্ট on ভাইয়া, the গ্রেট fly, পয়েন্ট। yeah, exactly. তো এই জায়গাগুলোতে কাজ করা যায় কিংবা অ্যাপের মধ্যেই ইন অ্যাপের মধ্যেই আমরা দিতে পারি যে যখন একটা সে আনএক্সপেক্টেডলি, আমি তো জানি আমার অ্যাপ কি কি প্রসেস এন্ড টু এন্ড করবে, রাইট? হুম, তো হুম। ওই প্রসেসটা এন্ড না করলে আসলে দ্যাট মিন্স যে ইউজার কাজটা করতে পারতেছে না, মেবি তার ব্যস্ততার জন্য অথবা আমার অ্যাপের সমস্যার জন্য। Right. এখন সে যখনই ওই প্রসেসটা ফিনিশ না করে বের হয়ে যাচ্ছে, আমরা ইন অ্যাপে তাকে একটা প্রম দিতে পারি যে was it a app problem or your time problem? So আচ্ছা আচ্ছা he can say যে না তোমার অ্যাপের এই জায়গাটাতে আমি ক্লিয়ার না, বা তোমার আমি যে কাজটা করতে আসছিলাম আমার যে কাজটা করার ছিল সেটা আমি করতে পারতেছি না। খুব ভেরি সাটেল এন্ড আর কি খুব সিম্পল, এখানে 10টা ফিল্ড দেওয়া যাবে না, জাস্ট একটা ফিল্ড why you are not finishing your task, something like that আর কি ডেফিনেটলি আরো আন্ডারস্ট্যান্ড লোকে ভাইয়া। use করে। ওকে So I think বুঝতে maybe this পারছি। could be অনেক আর সময় হয় কি জি। না ম্যাগবে আপনি শেষ করেন পরে। সো আমার কাছে যেটা মনে হয় যে আমিও সেম প্রবলেম এক সময় ফেস করেছি যে তারা আর কি হাইলি বিজি, লাইক আর কি একদম। গ্রামীণ ফোনের সি লেভেলের লোকজনের কথা যদি আমি ধরি, তারা হাউ দে আর বিজি, বা ম্যানেজমেন্ট লেভেলের টিম লেভেলের লোকজন তারা কি পরিমাণ বিজি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো রাইট তাদের কাছ থেকে যখন আমি এরকম একটা জিনিস বের করতে চাচ্ছি তখন কোনোভাবেই আমি পারতেছিলাম না। তো এখানে আমি আরেকটা যেটা করছি এটা হইলো আর কি চিপা ট্রিক, যে আমি সিইও কে দিয়ে একটা মেল দেওয়া যে আমার এই ইনফরমেশন গুলো লাগবে, আপনার একটু আচ্ছা আচ্ছা লাগবে। তো তখন দেখছি যে তারা ভাই আপনার কতক্ষণ লাগবে বলেন, এইটা অফ দ্য রেকর্ড। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যে গ্র্যাব দ্য হেড অফ দ্য স্ন্যাক, দেন টেল হিম হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াই ইউ ওয়ান্ট টু ডু, ইফ হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং উইল বি ইজি, লাইক ইয়া। আচ্ছা আচ্ছা গুড পয়েন্ট ভাইয়া, থ্যাংক ইউ। আর শিবলি ভাই আমি বলতে চাচ্ছিলাম যে হুম। ইউজুয়ালি যারা চলে যায়, হ্যাঁ মানে হুম। কোনো প্রোডাক্ট ছেড়ে হুম। নিশ্চয়ই আপনি তো বললেন যে মানে ক্ষোভে গেছে আর কি, হ্যাঁ হুম হুম এরা যেটা করে এরা ইউজুয়ালি ফিডব্যাক দিতে চায়, হ্যাঁ মানে কিন্তু ফিডব্যাক দেওয়ার অপশন থাকে না বা প্রপার ইজি ওয়ে থাকে না বলে, কিন্তু যদি আপনি তাকে কানেক্ট করতে পারেন দেখবেন সে একদম ঝেড়ে একদম মানে কাশছে আর কি, হ্যাঁ সব এবং দে আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ইউজার অ্যাকচুয়ালি। হ্যাঁ এবং আপনি এটাও বলতে পারেন যে ইয়ে ভাই যেটা বলতেছিল যে দেখেন আপনি আপনার 1 ঘন্টা বাঁচাবো, কিন্তু সে তো চলে গেছে, হ্যাঁ তো আপনি বলতে পারেন যে দেখেন সরি আমরা মানে সরি টু সি ইউ গো, বাট আপনি যদি আমাকে কিছু ফিডব্যাক দেন আই হোপ আমরা যদি ইমপ্রুভ করি আপনি আবার কাম ব্যাক করবেন, অথবা এখন যারা অলরেডি এক্সিস্টিং কাস্টমার আছে এরা বেনিফিটেড হবে, সো ওদের জন্য হলো কিছু বলে যান, হ্যাঁ তখন ওরা মানে ওরা মানে বলতে চাবে, হ্যাঁ সো আপনাকে কানেক্ট করতে পারলে কাজ হবে। গ্রেট পয়েন্ট ভাইয়া, গ্রেট পয়েন্ট। ইউজার কেন পাওয়া যাচ্ছে না এটা নিয়ে একটা ইউজাবিলিটি টেস্ট করা দরকার, তাই না? মানে ওটা তো আমাদের problem। ওটার জন্য ইউজার টেস্ট কি জানি বিভিন্ন প্ল্যাটফর্ম গুলি এটা ওদের কাজ। আমি জাস্ট ছোট্ট অল্প করে কয়েকটা জিনিস বলি। একটা হলো যে আমি রিসেন্টলি একটা ছোট সাইড প্রজেক্টের মতো অ্যাপ্রোচ করতেছিলাম। তো এটা হলো আমরা সবাই গুগল ক্যালেন্ডার ইউজ করি, বা যারা সিইও লেভেল বা সি লেভেলের লোকজন আছে তারা অ্যাকচুয়ালি গুগল ক্যালেন্ডার অনেক মিটিং ম্যানেজ করতে হয় বা অনেক ধরনের কাজ ম্যানেজ করতে, তাদের পক্ষে আসলে ওই টিপিক্যাল গুগল ক্যালেন্ডার বা আউটলুক ক্যালেন্ডার দিয়ে ম্যানেজ করা টাফ। তো এই সেক্টরটাকে এক্সপ্লয়েট করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম বাড়িয়েছে, মোশন আছে, আকিফ্লো আছে, এরকম সামসামা আছে, তো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম বাড়িয়েছে। এত টার্গেট হলো এরকম হাই এন্ড খুবই বিজি পিপল আর কি, তাদেরকে অ্যাপ্রোচ করা। সো তাহলে এরা কিন্তু প্রোডাক্ট গুলো করছে এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেছে, তাহলে তারা কিভাবে অ্যাকচুয়ালি টার্গেট করতেছে ইউজারদেরকে। তো আমি এখানে যে ম্যাক ভাইয়ের সাথে কমপ্লিটলি এগ্রি যে
তারা কিন্তু মার্কেটিং করতেছে এরকম ভাবে যে এটা আপনার ভ্যালুয়েবল নয়, সময়টাকে আর কি বাঁচাচ্ছে আপনার ডে টু ডে লাইফে। আপনার ম্যানেজ করতে সময় লাগতো, আপনি হয়তো একটা শর্টকাটের মধ্যে সবকিছু ইভেন্ট ক্রিয়েট থেকে শুরু করে ইনভাইট সব করতে পারতেছেন, অ্যাভেলেবিলিটি শেয়ার করতে পারতেছেন। তো ওইটাকে ইউএসপি করে আর কি তারা কিন্তু ইয়ে করতেছে। সো যখন আপনি তাদের এই ভ্যালুটাকে হাইলাইট করে তাদের কাছ থেকে সময় যাবেন, তাহলে অবভিয়াসলি তারা অ্যাপ্রোচেবল হবে। আরেকটা বিষয় হলো যে এই যে যখন তারা আপনার প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে বা ফিডব্যাকের যে বিষয়গুলো, এটা আপনি যেহেতু তারা বিজি, আপনি ওইভাবে স্ট্র্যাটেজি সাজাবেন যে কিভাবে তাদের কাছ থেকে ডাটা নেবেন। তো এখানে আমার ওই প্ল্যাটফর্ম গুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমি যা অবজার্ভ করছি, যে তারা কি করে এক গাদা মেইল পাঠায় না বা এক গাদা প্রমোশনাল কন্টেন্ট পাঠায়, পুরো অ্যাপের মধ্যে কোনো এক্সট্রা কিছু নাই। বাট আপনি যখনই কোনো একটা নেগেটিভ জিনিসপত্র ফেস করতেছেন, তখনই সাথে সাথে দেখবেন একটা মেইল দিচ্ছে এবং ওটার পরে ফলো আপ করতেছে। সো মানে ওই যখন ফলো আপের বিষয়টা থাকে তখন তারা খুব অ্যাক্টিভ। মার্কেটিং এর ক্ষেত্রে তারা খুবই সাটেল ওয়েতে করতেছে, কারণ এই টাইপের লোকজনের কাছে আসলে এত বেশি মার্কেটিং করা লাগে না। আপনি যদি একবার ওদেরকে ভ্যালুটা প্রজেক্ট করেন, বাকি জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যায়। সো সেম জিনিসটা আপনার ইউজার টেস্টিং এর ক্ষেত্রে করতে হবে। আপনি যদি তাদেরকে প্রথমে ভ্যালুটা বুঝায় তারপর ওদের সময় চান, তারা যদি অল্প হয় তাও সময় দিতে পারবে কিছু না কিছু। যদি সময় ওভাবে না থাকে হয়তো ভার্চুয়ালি দিবে, যেভাবে তারা কিছু না কিছু সময় বের করে দিবে। আরেকটা ছোট্ট আমার সাইড থেকে আমি যেটা বলবো যে আপনি যদি সি লেভেলের কাউকে না পান, তাহলে পটেনশিয়াল সি লেভেল বলতে ওই টার্গেট গ্রুপকে না পান, তাহলে পটেনশিয়াল যে নেক্সট গ্রুপটা আছে যারা ওই টার্গেট গ্রুপ হওয়ার জন্য পসিবিলিটি আছে বা পটেনশিয়াল কে আছে, তাদেরকে অ্যাপ্রোচ করেন। আপনি অনেক ক্ষেত্রে সিমিলার কাইন্ড অফ ফিডব্যাক পেয়ে যাবেন যদি তারা অ্যাপ্রোচেবল হয়। সো জাস্ট অল্টারনেটিভ। Great point, bhai. Thank you so much. Thanks for asking the question, Shibli. You're welcome, bhai. ভাই এর পরের কোশ্চেনটা যেতে চাই হচ্ছে, বিনয় একটা কোশ্চেন করছে যে ও একটা টেস্ট করলো একটা ডিজাইন সলিউশন, তো ওইখানে রেজাল্ট আসতেছে 50-50। তো এই জিনিসটা ও কিভাবে ডিসিশন নিবে যে ওকে আরো ইউজার টেস্টিং করবে কিনা নাকি কি করবে? তো এই কোশ্চেনটা আমি করতে চাই সাবির ভাইকে। বিনয়, তুমি যদি একটু আনমিউট করে সাবির ভাইকে তোমার ভাষায় বলো ব্যাপারটা। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি শুনো। আচ্ছা হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল, ধরেন আমি একটা আমার নতুন একটা ফিচার যাচ্ছে, সো ওইখানে একটা জার্নি আমি ভ্যালিডেট করতে যাচ্ছি আমার ইউজারকে দিয়ে, যেখানে হচ্ছে আমি বোঝার ট্রাই করছি যে ইউজার কি আসলে জার্নিটা ঠিকভাবে কমপ্লিট করতে পারছে কি না। সো ওইখানে ধরেন আমি 10 জন ইউজারের কাছ থেকে টেস্টিং এর পরে আমি দেখলাম যে 5 জন এটা বুঝতে পারলো বা খুব স্মুথলি করতে পারলো, আর 5 জনের হচ্ছে প্রবলেম হলো বা ফেল করলো। সো এই ক্ষেত্রে ডিসিশনটা আসলে কিভাবে নেওয়া উচিত? থ্যাংক ইউ বিনা। আসলে আপনার কাছে আমার কোশ্চেন, আপনি এটা হ্যাঁ, এই জিনিসটা মেজার করলেন কিভাবে যে 50-50 আপনি পেয়েছেন 10 জন ইউজার টেস্ট করার পরে? এটা লজিক্যালি এটা পসিবল না। লজিক্যালি পসিবল না বলতে ভাই, আমি যেটা মানে আমার সিনারিও যেটা আমি করছি, ইমাজিন করছি, এটা হচ্ছে ধরেন আমি একটা জার্নি জাস্ট ভ্যালিডেট যদি করতে চাই, যে জাস্ট একটা জার্নি যদি ভ্যালিডেট করতে চাই, সেখানে আমি যদি এরকম পাই যে 5 জন ইউজার হচ্ছে তারা স্মুথলি হচ্ছে জার্নিটা কমপ্লিট করতে পারলো আমার ডিজাইনটা দিয়ে, আর আমি 5 জনের ক্ষেত্রে দেখলাম যে তারা হয়তো প্রবলেম ফেস করলো বা কোথাও গিয়ে আটকে গেল আর কি, তারা স্মুথলি কমপ্লিট করতে পারলো না, লাস্ট এন্ডিং পর্যন্ত যেতে পারলো না। সো এটাকে আর কি আমি বলছি যে 5 জন কমপ্লিট করতে পেরেছে বা আমার 5 জনের জন্য আমার ডিজাইনটা ঠিক আছে, আর 5 জন প্রবলেম ফেস করলো, এভাবে আর কি মেজারটা করছি। আচ্ছা, ইন রিয়েল লাইফ আসলে এটা সব মানে খুব রেয়ার, যেটা হয় না 50-50 আপনার ইকুয়েশন। কিন্তু যদি এরকম হয়েও থাকে, আপনি যেটা করতে পারেন, যেই 50% ইউজার আপনি করতে পারেনি স্মুথলি, তারা পুরো ফ্লোটা কমপ্লিট করতে পারেনি, তাদেরকে নিয়ে আপনি আরেকটা ইউজিবিলিটি টেস্ট করতে পারেন। কিন্তু ওরা যে ফিডব্যাকটা দিয়েছে সেটাকে আগে আপনি কাজে লাগান, আপনার ডিজাইনটাকে ইমপ্রুভ করেন, ইমপ্রুভ করে তারপরে হচ্ছে আরেকটা সেশন করেন যে 50% পিপল যেটা প্রসেসটা ইয়ে করতে পারেনি, সাকসেসফুল হয়নি। তাহলে হচ্ছে আপনি আপনার ডিজাইনটাকে ভ্যালিডেট করতে পারবেন ইজিলি, যে কেন তারা পারেনি, তাদের ফিডব্যাকটা কাজে লাগে। সাবির ভাই, এখানে একটা ব্যাপার, ধরেন 50-50 কেস হইলো,
এখন হুম। ধরেন আমি এটা মানতে আসলে রাজি না যে 50-50 না হলো। না আমি আসিফ ভাই পরে আমি বিনয় একটু বলবো না। বিনয় যেটা বললো যে কমপ্লিশন রেট, হ্যাঁ, সো কে কমপ্লিট হুম। করতে পারছে কে করে নাই, ওইভাবে যদি মেজার করি 5 জন পারছে 5 জন পারে নাই। আর হুম। আমার কোশ্চেন হচ্ছে ধরেন 6 জন পারছে 4 জন পারেনি, এটা কি গুড হুম। এনাফ হয়ে গেল যে না একজন যেহেতু বেশি পারছে এখন আমি ওইটাতে যাব, নাকি আসলে আমি কি প্রবলেম কেন পারে নাই এটা নিয়ে আমার কনসার্ন হওয়া উচিত? অবশ্যই তোমার কনসার্ন ওইটা নিয়ে হওয়া উচিত যে কেন পারেনি, এটাই তো আমাদের আসলে আমার ডিজাইনটা ভ্যালিডেট করছে, তাই না? যে 60% পারছে, 40% পারছে না, কেন পারছে না, ওই 40%টাকে নিয়ে আসলে আমাদের আগানো উচিত। যে আমি তো জানি 60% আমার অলরেডি ডান, হ্যাঁ, যেটা আমি জানি যে আমার ডিজাইন কাজে লাগছে, কিন্তু যারা পারছে না তাদেরটা ফিক্স করাটাই হচ্ছে আমার দায়িত্ব। So নেক্সট এটা টার্গেট সিচুয়েশন কেস হইতে পারে যে 50-50 is not always the answer, even 60-40 may not be the answer. So unless it is a 80-20 হইলে বুঝবো না আমার ডিজাইন বেটার, মেবি দুইজন পারে নাই, কিন্তু 80-20 প্রিন্সিপাল ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, সো 80% যখন আমরা দেখবো যে হ্যাঁ আমার পজিটিভ হচ্ছে 80%, তাহলে আমার নেক্সট আগানোর খুব একটা প্রয়োজন পড়ে না, আনলেস তোমার কোম্পানির সিইও বা আলাদা অন্য কোনো স্টেক হোল্ডাররা বলে যে না তোমাকে আরো টেস্ট করতে হবে, ভ্যালিডেট করতে হবে। একবার কি আপনি একটা করতে চাচ্ছেন? আচ্ছা, আমি আর একটু বেসিকে যাইতে চাই এই কোশ্চেনটা রিলেটেড। আপনি কি কোয়ালিটেটিভ রিসার্চ করতে চান নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে চান? যে কোশ্চেন করেছেন তাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ভাই, সো আমার কোশ্চেনটার স্ট্রাকচারটা অনেকটা কোয়ান্টিটেটিভ হয়ে গেছে আর কি। সো আমার হয়তো এভাবে করা উচিত ছিল যে মানে আমার যে টার্গেটটা, ধরেন আমি যদি 70-30 অথবা 80-20 আমি যদি ধরে রাখি যে আমি 80% ইউজার যদি কমপ্লিশন রেটটা যদি 80% হতে পারে তাহলে আমি ডিজাইনটাকে লক করব, এরকম না না যদি না না, তার আগে আপনাকে আপনি যে রিসার্চটা করেছেন জি। এটা আপনি যে কোশ্চেনটা এখন করতেছেন এটা নেক্সট স্টেপে আসে। তার আগে আসে হলো যে আপনি রিসার্চটা কি কোয়ান্টিটেটিভ করেছেন না কোয়ালিটেটিভ করেছেন? এটাকে হচ্ছে এই টেস্টিংটাকে আমি কোয়ান্টিটিভ হিসেবেই ধরছি, যেহেতু আমি কমপ্লিশন Quantitative। রেটটা আচ্ছা, সো মেজার করছি আর কি। কোয়ান্টিটেটিভ হইলে আপনাকে এটা একদম 51% হওয়া মানে এটাকে আমি অ্যাপ্রুভাল ধরে নিব যে এইটাই আমি করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আর ওই যে আপনার যেটা সাব্বির ভাই যেটা বিশ্বাস করতে চাচ্ছে না যে 50-50 হওয়া পসিবল না ইন আইডিয়াল ওয়ার্ল্ড, বাট ইটস নট আইডিয়াল ওয়ার্ল্ড সাব্বির ভাই, ইটস এ ওয়াইল্ড ওয়ার্ল্ড। সো ইটস পসিবল যে 50-50 হবেই, হইতে পারে। হ্যাঁ, এন্ড হইছেও আমার ক্ষেত্রেও অনেক অনেক সময় এই জিনিসগুলা হইছে। তো এইখানে যেটা হইছে যে অ্যাকচুয়ালি এখানে শুধু আমরা তো ডিসিশন বেসড অন অনলি রিসার্চ নেই না। এখানে আমার মার্কেটিং ডিসিশন আছে, আমার কোম্পানি ডিসিশন আছে, আমার প্রোডাক্টের যে ভিশন মিশন আছে সেটার উপর একটা ব্যাপার আছে। তো এই সবগুলো মিলায়া যখন যেটার দিকে আমার প্লাস আমার ইমপ্লিমেন্টের একটা সময়ের বা ইয়ার ব্যাপার আছে, যে আমি ইমপ্লিমেন্ট করতে কতদিন লাগবে সেই ব্যাপারটাও আছে। এই সব কিছু মিলায়া আসলে দেখা যায় যে এই ডিসিশনটা শুধু এইটার উপর পড়ে না, আর অনেক কিছুর সাথে পড়ে, যেহেতু একটা ম্যাট্রিক্সে পড়ে যায় তখন জিনিসটা আসলে ইজি হয়ে যায়। আসিফ ভাই, সাব্বির ভাই, ইফ আই নট রং। No, that's true. না আমার কাছে But মনে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ যদি হয় তো অবশ্যই 10টা ইজ নট এনাফ, তাই না? আপনার আরো নট এনাফ, দ্যাটস হ্যাঁ দ্যাটস আপনার আরো দরকার। আমার মনে হচ্ছে কি বলে এটাকে, বিনয় ভাই উনি আসলে কোয়ালিটেটিভই আমার মনে হচ্ছে কোশ্চেনের কোয়ালিটির প্ল্যান কোশ্চেনটা হয়ে গেছে যে এটা নাম্বার দিয়ে আমি ভ্যালিডেট পারবো কিনা। হ্যাঁ, So, কিন্তু এটা কিন্তু ঠিকই আছে যে একটা পর্যায়ে যেমন ধরেন আমার সাকসেস ক্রাইটেরিয়া হইতেছে যে ধরেন চেক আউট জার্নি 10 জনকে টেস্ট করব, কে কমপ্লিট করতে পারছে কে পারেনি, 5 জন পারছে 5 জন পারেনি, আমি কি করব? মানে আমার মনে বিনয়ের কোশ্চেন হইতেছে এটাই। হ্যাঁ, যে জি ভাই, এরকমই ছিল আর কি। আচ্ছা, আমি আমি এখানে ছোট কয়েকটা চেক করি। ফার্স্ট হলো যে আমি মনে করেন যে শুধুমাত্র ই কমার্সের যে চেক আউট প্রসেস ওইটা দেখতেছি যে কয়জন টাস্ক কমপ্লিট করতে পারছে। বাট যদি ওইটাও করেন, আপনি কিন্তু শুধু ওইটা দেখবেন না, যদি আপনি ওই একটা টাস্ক কমপ্লিশন এইটাই যদি আপনার টার্গেট হয় বা অবজেক্টিভ হয়, তাহলে আসলে আপনার প্ল্যানিংটা খুবই মানে আমি বলবো সরি টু সে, বিকজ তাহলে আপনি আসলে আপনার যে ইনভেস্টমেন্টটা করতেছেন বিজনেসে সেটা অনেক হেভিলি অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যে শুধুমাত্র একটা টাস্ক কমপ্লিশন নিয়ে আপনি করতেছেন।
আপনি অবভিয়াসলি এটার সাথে রিলেটেড আরো কিছু ছোট ছোট টাস্ক থাকবে যেটা কমপ্লিশন বা যেটা প্রসেস নিয়ে আপনি ইয়ে করবেন। সো আপনি যদি 50-50 অ্যান্সার হয় যে আপনি 50% কমপ্লিট করতে পারছেন, 50% পারেন নাই, আরো কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে যে কার এই যারা করছে তাদের প্রসেসটা কি স্মুথ ছিল তারপরে করছে, নাকি তারা আসলে মানে কিছু স্ট্রাগল করে তারপরে কমপ্লিট করছে, যারা মানে যারা পারে নাই তারা কি প্রথমেই বাদ করছে নাকি কিছুক্ষণ যাওয়ার পরে বাদ করছে। সো এগুলো আসলে আপনার রেজাল্টকে ভ্যারি করবে। সো ওইখানে আপনার 50-50 হওয়ার চান্সটা কিছুটা কমে, হইতে পারে। সো আমার নেক্সট পয়েন্টটা হলো যে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো আইডিয়া থাকে, তো আমাদের আসলে টার্গেট থাকে যে হাইপোথেসিস গুলো আমরা দাঁড় করাই। তো যেটা নাল হাইপোথেসিস ওইটাকে আর কি আমরা ট্রাই করি যে ডিসপ্রুভ করার জন্য। সো যদি মানে ওইখানে আমাদের একটা ইয়ে থাকে যে আমরা কতখানি কনফিডেন্স লেভেল পাইলে তারপরে আগাবো। তো যদি ওইটা না পাই তাহলে অ্যাকচুয়ালি আপনি 50-50 হইলেও আপনি জিনিসটা বাদ। তো ঠিক আছে, আপনাকে আগে ওইটা ডিসাইড করে নিতে হবে আপনি কত পার্সেন্ট কত কনফিডেন্স পাচ্ছেন। তো যদি সেটা মিট করে তাহলে আপনি আগাচ্ছেন, আদারওয়াইজ না। সো ইভেন সেই ক্ষেত্রে যদি আপনার ইয়ে থাকে যে আপনি 80% পিপল মানে পার্টিসিপেন্টের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাইলে আপনি শুধুমাত্র জিনিসটাকে সাকসেস বা প্রসিড করার মতো ধরে নেবেন, সেক্ষেত্রে হয়তো আপনি আগাবেন। 50-50 হইলেও কোনো মানে কনফিউশনের জায়গা নেই, আপনি বাদ বলতে পারেন। আমার কনসেপ্টটাই এখানে যে এটা যদি কোয়ালিটেটিভ রিসার্চ হয় তাহলে আমি এখনো মানতে রাজি না যে ইন রিয়েল লাইফ যে 50-50 ইয়ে পাবে, রেজাল্টটা আসবে। কারণ হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চটা এমনই হওয়া উচিত যে আপনাকে, আমি যেটা আগে বলেছি যে প্রিপারেশন, আপনি যে শুধু আপনার ফ্লোটা চেক করবেন তা কিন্তু না, যে একটা 50% ইউজার আপনার ফ্লোটা কমপ্লিট করছে এবং 50% পিপল কমপ্লিট করতে পারছে না। এখানে তো আপনারও অনেক কিছু জিনিসটা মানে জানতে হবে যে আসলে ফ্লোটা কেন কমপ্লিট করতে পারছে না, আপনার ফলো আপ কোশ্চেন করতে হবে। ওখান থেকে আপনি দেখবেন যে অনেক নতুন জিনিস বের হয়ে আসছে। সো কখনোই আপনার রেজাল্ট কোয়ালিটেটিভ ডাটার মধ্যে 50-50 আসাটা এটা রেয়ার কেস। সো আই এম সরি অন্যান্য যারা আছেন। না না, এটাই সাবির ভাই, মানে আমরা সবাই এখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। সো আমরা যা আমাদের যা এক্সপিরিয়েন্স আমরা বলবো, এটা যারা কোশ্চেন করতেছেন বা যারা অডিয়েন্স, হ্যাঁ, বা আমরা নিজেরাই যেটা আমাদের মানে মনে হবে সেটাই আমরা নিব বা শিখতেছি। দ্যাটস অল গুড। সো আপনারা সবাই আপনাদের ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স দিবেন এখানে, মানে দিস ইজ হাউ ইট শুড বি। আচ্ছা, আমরা বিনয় ভাই, আপনার আই হোপ আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন, তাই না? কোশ্চেন। জি ভাই, জি। ওকে, বাট মানে তারপরেও যদি এটা নিয়ে আরো ডিসকাস করতে চান, অবশ্যই আমরা ইন্ডিভিজুয়ালি আলাপ করতে পারি, বা আমাদের গ্রুপে আছে ওইখানে আবার পোস্ট করলেন আমরা আবার ইয়ে করবো। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, শিওর ভাই। নেক্সট কোশ্চেন আসছে রোহান ভাইয়ের কাছ থেকে। সো উনি ই কমার্স সফটওয়্যার নিয়ে একটা কোশ্চেন করতেছিলেন। সো রোহান ভাই, আপনি যদি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা করেন। আচ্ছা, যারা কোশ্চেন লিখছে এদেরটা আমরা আর না রিপিট করাই, আমরাই নিজেরাই পড়ি। ঠিক আছে, এটা ভাই মোস্টলি আপনার কাছে আগে যাবে যে উনি ই কমার্স সফটওয়্যার নিয়ে কাজ করেন। তো ওনাদের কোম্পানি ডিল করে বিজনেস ওনারদের নিয়ে। এখন এন্ড ওনারদের সাথে ওনাদের সরাসরি কোনো কানেকশন নাই। তো এখন এই প্রোডাক্টের টেস্টিং আর ইউজার ফিডব্যাক নিয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত হবে বা স্ট্র্যাটেজিটা কি হতে পারে? মানে এটা মানে আর কি, মানে আনফরচুনেট যে মানে আপনার ইউজারের সাথে কানেকশন নাই। হ্যাঁ, এটা তো আমি বলবো প্রথমে খুঁজে বের করুন কেন কানেকশন নাই। কি ডিজাইনার, আমার যেমন এই এক্সপিরিয়েন্স আগে ছিল যে আমি যার জন্য অ্যাপটা ডিজাইন করতেছি তার সাথে আমার কানেকশন নেই। আমি একবার গিয়ে বলছিলাম যে আমি ওদের সাথে কথা বলতে চাই, এমন ভাবে তাকাইছে আমার যে তুমি ডিজাইনার, তুমি যে এটা ছিল যে এখানে বলে ফুটি বলে, হ্যাঁ, ওই এক ধরনের স্পোর্টস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস, যে ওর সাথে তোমার কানেকশন কি, মানে তুমি তোমার জালে আমাদেরকে বলো, বিজনেস বলো কি কি লাগবে, বাট ওরা ওটা বুঝেই নেই। হ্যাঁ, মানে ওই ম্যাচুরিটি লেভেলে ওরা ছিল না। সো যদি কথা বলতে না পারেন, আগে বের করে দেখেন যে কেন, মানে এটা কি জাস্ট বিকজ ওরা থিঙ্ক করে না যে আপনার তার সাথে কথা বলা উচিত না এটা, নাকি আপনার ইউজার থাকে ওই যে কে জানি বললো যে ইউজার থেকে মানে ইউরোপে, হ্যাঁ, তাদের সাথে আপনি কানেক্ট করতে পারতেন, বাট সেটা তো হওয়া কথা না। এরকম হইলেও তো আপনারা কানেক্ট করতে পারেন। মোস্ট লাইকলি এটা ম্যানেজমেন্ট ইস্যু যে আপনাকে কানেক্ট করতে দিচ্ছে না, ঠিক কি না? আমি জানি না, রোহান ভাই আছেন? কিন্তু আমার তার আগেই একটা কোশ্চেন হলো যে যদি কানেকশন না থাকে আপনারা
তাদের জন্য সফটওয়্যার বানাচ্ছেন কিভাবে? রাইট, আছে কানেকশন আছে, ওই ওয়েটা আমরা তাইলে কানেকশন না থাকলে আপনি সফটওয়্যারটাই বা কেন বানাচ্ছেন বা কাদের জন্য বানাচ্ছেন? হ্যাঁ, মেবি আপনার সাথে নাই, কোনো একটা চ্যানেলের সাথে আছে, মেবি কাস্টমার সাপোর্ট টিমের সাথে তাদের কানেকশন আছে, বা ডেটাবেজে তার ফোন নাম্বার আছে, কোনো না কোনো ভাবে টিমের সাথে অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ আমরা এইভাবে যদি মানে ফ্রেম করি যে আমি B2B প্রোডাক্ট বানাই, সো আমরা বিজনেস, বাট আর আমাদের যে সলিউশন ওটা হচ্ছে আর একটা বিজনেসের জন্য। সো দেখা যাচ্ছে যে যেহেতু বিজনেস টু বিজনেস কানেকশন, তো ওইখানে চ্যানেল ওরা আসলে খুব বেশি অ্যাভেলেবল না মেবি। সো তখন ওদেরকে কিভাবে রিচ করবো? মেবি অ্যাভেলেবল না হবে না কেন, মানে অবশ্যই আমি এমন কোনো সফটওয়্যার বানাচ্ছি না বা অ্যাপ বানাচ্ছি না মাত্র 5 জন ইউজ করবে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট 20 থেকে 50 জন তো এক কোম্পানিতে থাকবেই, এবং যেহেতু B2B, হ্যাঁ অবশ্যই আরো ভেন্ডর আছে যারা যারা আমার এটা ইউজ করবে। সো মানে মানে প্রপার চ্যানেলে আগাইলে অবশ্যই রিচ করা সম্ভব। এখন মানে কোশ্চেনে এটা ক্লিয়ার না যে যেমন এন্ড ইউজার সাথে আমাদের কোনো কানেকশন নাই। হ্যাঁ, কারণ আমাদের বলতে কি পুরো কোম্পানির, যেটা ম্যাক ভাইয়ের ইয়েতে যে সম্ভব না, নাকি ওনার ডিজাইন টিমের। হ্যাঁ, so যদি টিমের কোনো সম্পর্ক না থাকলে একটা ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে কানেক্ট করা যায়। সাব্বির So, ভাই বলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যতটুকু জানি ইউরোপিয়ান যদি ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে এই সমস্যাটা হওয়ার কথা না। হ্যাঁ, যে ওদেরকে রিচ করতে পারছে না। আর ম্যাক যেটা বললো, যদি রিচই করতে না পারে তাহলে সফটওয়্যারটা বাড়াচ্ছে কিভাবে? এটা আসলে একটা বড় কোশ্চেন। আর সেকেন্ডলি হচ্ছে যে হ্যাঁ, অনেক ইউজার আছে যে যারা যাদের সাথে ডিরেক্টলি কথা বলা যায় না, এবং তারা মানে কনফিডেন্ট না অতটা যে আমি এসে একজন ডিজাইন টিমের সাথে, একজন সিইও হয়ে ডিজাইন টিমের সাথে এসে কথা বলবো, আমার ইন্টারভিউ নিবে। সো এই ক্ষেত্রে যেটা করতে পারি আমরা যে অন্য প্রসেস ফলো করতে পারি, লাইক সার্ভে করতে পারি। আমরা সার্ভে ছেড়ে দিতে পারি, তারা তাদের সময় বেছে নিয়ে হয়তো ইমেলে দেখতো যে একটা সার্ভে আসছে, তখন সার্ভেটা করলো, ওইটার থেকে আমরা কিছু ডেটা পেতে পারি। বাট হ্যাঁ, অল্টারনেটিভ ওয়ে অনেক আছে, সেগুলা যদি ইন্টারভিউ নেওয়া যায়, কথা না বলা যায়, তাহলে ওই প্রসেস গুলো ফলো করতে পারি আমরা। থ্যাংক ইউ ওকে, ভাই। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরভ বিশ্বাস ভাইয়ের। সৌরভ বিশ্বাস ভাই আছেন আশা করি এখনো। ভাই যদি একটু আনমিউট করেন। হ্যাঁ ভাই, হাই ভাই, গুড টু সি ইউ। কই, ঢাকায় না থাইল্যান্ডে? সরি একটু ওয়েট। হ্যাঁ, কোথায় আপনি, ঢাকায় না থাইল্যান্ডে? জিজ্ঞেস করুন থাইল্যান্ডের কোথায়? ও কোথায় বিচে? শুনতে পাইনি আমার ব্লুটুথে একটু ঝামেলা ছিল আর কি। প্লিজ। না, বলছিলাম এমন জায়গায় আছি যেখানে ব্লুটুথ কাজ করে না। না না ভাই, একটু মানে বেশি অ্যাডভান্স হেডফোন হয়ে গেছে, আমি কথা বললে সবকিছু মিউট করে দেয় আশেপাশে, এইটা ছিল। আচ্ছা শাবাশ। ওকে, হ্যাঁ সৌরভ, আপনি কোশ্চেনটা বলুন। আচ্ছা আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চে এনভায়রনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে একটা, যে আমার টেস্ট গ্রুপ আমার ডিফাইন করা, আমার লাইক পার্সোনা অলরেডি আছে, সেটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে যে আমি আমার রিয়েল ইউজারের উপরে আমি কিছু কোয়ালিটেটিভ ডাটা আমি কালেক্ট করতে যাচ্ছি। যেমন কথার কথা, আমার একটা সার্ভিস আছে, সার্ভিসে লোকজন একটা জায়গাতে গিয়ে আটকায় যাচ্ছে, আমি চাচ্ছি ওদেরকে একটা ইন্টেনসিভ দিতে, যাতে আটকানোতে ওদের বাজে না লাগে এরপরে আর কি। মানে আমি ওটা ফিক্স করতে পারতেছি না আমার সিস্টেম ওয়াইজ, আমি ওটা ফিক্স করতে পারতেছি না একটা সার্ভিস, কিন্তু আমি চাচ্ছি যে একটা সলিউশন বের করতে, ও একটা ইনসেনটিভ দিব ওখানে গিয়ে, যেটাতে ও হচ্ছে গালাগাল দিবে না, আমাকে ব্যাড রিভিউ দিবে না, অথবা আমার অ্যাপ আনস্টল করে দিবে না। আমি রিসেন্টলি এরকম একটা অবস্থার মধ্যে আসি, কিন্তু যেটা হচ্ছে যে যখনই একটা টাস্কও কমপ্লিট করতে পারতেছে না, তখনই দেখা গেল যে অ্যাপ আনস্টল করে দিচ্ছে, ও কোন রকম কথাবার্তাই বলতেছে না, ঠিক আছে, কিংবা মানে কোন রকম ফিডব্যাকই দিচ্ছে না। আবার আমি যখন আমার পার্সোনাল সেট করে ওদের কাছে যাচ্ছি, ওরা খুব খুব ভালো কথা বলতেছে, হ্যাঁ হ্যাঁ এখানে যদি আমি আটকে যাই তাহলে আমাকে এমন কিছু হইলে আমি 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 তখন খুশি। বাট রিয়েল লাইফে ওইটা আমার কোনোভাবে কাজ করতেছে না। আমার কোশ্চেন ওইটাই, এনভায়রনমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ টেস্টিং এর ক্ষেত্রে, এক। আর এই এনভায়রনমেন্টে আমি কিভাবে এনশিওর করতে পারবো যে আমার রিয়েল লাইফ এরকম কেসে কিভাবে এনশিওর করতে পারবো যেটা আমি রিয়েল ডাটাটা পাবো আর কি, কোয়ালিটেটিভ। আচ্ছা, এনভায়রনমেন্ট, হ্যাঁ হ্যাঁ ম্যাক ভাই বলেন।
না, আপনি 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 শেষ করে নেন। আচ্ছা, আমি কুইকলি বলি এনভায়রনমেন্ট সম্পর্কে। আমি যতটুকু জানি যে ইউজেবিলিটি টেস্টিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্টটা ইম্পর্টেন্ট তখন যখন আপনার মানে তাকে আসলেই ওই এনভায়রনমেন্টটা দরকার ওই কাজের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ধরেন মোবাইল আমি ট্রেনে ইউজ করি, টয়লেটে ইউজ করি, ডাইনিং ইউজ করি, সব জায়গায় ইউজ করি। হ্যাঁ, তো এটা কোনো স্পেসিফিক কিছু নাই। কিন্তু ল্যাপটপটা আমি মোস্টলি আমার অফিসে আমার ডেস্কে ইউজ করি। এখন এমন কিছু কি আমি টেস্ট করতেছি যেটা আমার রুমে আমি কেমন ফিল করব, বা আমার আশেপাশের মনিটরের সেট আপটা ঠিক হওয়া লাগবে কিনা। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে হইলে তখন আমার জানা মতে যে এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি যে এক্সাম্পলটা বলছেন যে টাকা দিয়ে মনে করতেছেন বা ইনসেনটিভ দিয়ে মনে করতেছেন যে প্রবলেম সলিউশন করতেছেন, কিন্তু আসলে হচ্ছে না। তো আদৌ কি মানে প্রবলেমটা মানে আদৌ কি প্রবলেমের সলিউশন হচ্ছে কিনা? আমি ভাই আরেকটু ক্লিয়ার করে বলি, ব্যাপারটা পুরোই উল্টা। সেটা হচ্ছে আমাদের একটা সার্ভিস আছে যেখানে হচ্ছে আপনার রেস্টুরেন্টে গেছেন, টেবিলের উপর একটা ছোট্ট ছোট্ট ডিভাইস আছে লাইক অ্যাপল ট্যাগ, হ্যাঁ অ্যাপলের এয়ার ট্যাগের মতো। আপনার ফোনে ইন্টারনেট থাকুক আর না থাকুক, আপনার ফোনটা ওর উপরে ধরলেই এনএফসি দিয়ে আপনাকে ফুল রেস্টুরেন্টের মেনুটা দিয়ে দেয়, এবং আপনি ওখান থেকে অর্ডার করতে পারবেন, ওখান থেকে পে করতে পারবেন। যদি ইন্টারনেট থাকে পে করতে পারবেন, ইন্টারনেট না থাকলে আপনি জাস্ট অর্ডারটা দিতে পারবেন, অন্তত এনএফসি দিয়েই যাবে আর কি। এখন আমার প্রবলেম এইটা, ওখানে যারা গিয়ে ওই ট্যাপ করে কোনো কিছু পাচ্ছে না, কিংবা কোনো একটা এরর ফেস করতেছে, যখন পে করতে পারতেছে না, যখন একটা মেনু দেখতে পারতেছে না, ওয়েটার এসে বলতেছে যে স্যার সরি ওইটা আমরা পাই নাই, আপনি এই ডেটা করেন। এখন ওকে একটা ইন্টেন্সিভ মানে কোম্পানি থেকে একটা ইন্টেন্সিভ দিতেছে, তুমি যদি ওটা না ইউজ করতে পারো, কারণ প্রথম লঞ্চ হইতেছে, এটা বেটা লঞ্চিং, যদি ইউজ করতে না পারো, কোনো প্রবলেম ফেস করো, তুমি হচ্ছে 10% 15% ডিসকাউন্ট পাবো। কিন্তু যেটা হচ্ছে কি, ও যখন ইউজ করে ওটা একবার প্রবলেম ফেস করতেছে, কিংবা সেকেন্ড বারও প্রবলেম ফেস করতেছে, ইউজ করে বন্ধ করে দিচ্ছে। তাহলে তো এটা এরকম যে ওই যে মানে এটার কোনো নিডই নাই, শুধু শুধু একটা সলিউশন নিয়ে আসে। নিড ওই ভ্যালিডেশন ডান, মার্কেটে নিড আছে, এই তাহলে ভ্যালিডেশন। তাহলে তাহলে কি এই টার্গেট গ্রুপটা ইউজ করবে না? না না, এই প্রোডাক্ট নতুন না, এই প্রোডাক্ট আরো আছে, মানে এমন না যে এরাই খালি আনসার। মানে ভাই এইখানে আমি যেটা বুঝতেছি, ম্যাক ভাই একটু পরে বলবেন যে ফাংশনাল নিড যেটা, ওইটা যদি আমরা ফুলফিল করতে না পারি, পরবর্তী নিড গুলো কিন্তু ইউজারের আসতেছে না। মানে প্রথম কথা হচ্ছে যে যেই কাজে ওটা ইউজ করার কথা, প্রাইমারি পারপাসটা আগে সার্ভ করতে হবে। যখন ওটা সার্ভ করতেছে, দেন আমার চাহিদা হচ্ছে যে এটার কনসিস্টেন্সি আছে কিনা, আমি 3বার ধরলে 3বারই আমি ওইখানে একই রেজাল্ট পাচ্ছি কিনা। এটা যখন হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু আমার চাহিদা আসবে যে এটার ইউজেবিলিটি কতখানি ভালো। এখন প্রথম ধাপে যদি প্যাচ লেগে যায় যে যে কাজ করার কথা ওই কাজটা করতেছে না, এটা কিন্তু আমার নিড ফিল আপে ফেল করছে, রাইট? সো এর পরবর্তী ধাপগুলোতে ইউজার আসলে যাবে না, ও বদারই করবে না। তো ওইখানে যেটা হচ্ছে যে আমাদের ইউজেবিলিটি টেস্টিং না, এখানে আসলে যে আপনার আসলে মানে সিচুয়েশনের কনটেক্সটটা সম্পর্কে বোধহয় এনকোয়ারি করা দরকার, যে মেবি একটা সার্ভে ফর্ম রাখা, যে পাশে কেউ যদি জাস্ট যে আনইনস্টল করার সময় যে একটা এক্সটেনশন আনইনস্টল করলাম, আমাকে তো একটা সার্ভে ফর্ম দেয় যে ভাই কেন আনইনস্টল করলেন, কয়েকটা আমার মানে সিলেক্টেড কোশ্চেন থাকলো যে প্রবাবল এই রিজন হইতে পারে, এর বাইরেও কিছু বলতে পারে ও চাইলে, বাট ওই রিজন গুলো রাখা, ওইটার উপরে হয়তো আমরা ভ্যালিডেট করতে পারি। সো দ্যাটস জাস্ট আ থট। সো ম্যাক ভাই যদি কিছু বলেন। ও যেটা বললো যে সৌরভ আগের বার যে একটা কথা বলছে যে আমি রিয়েল ডাটা পাবো কিভাবে, ইউজার বলতেছে হ্যাঁ তোমার সফটওয়্যার খুবই ভালো, আমি এটা ব্যবহার করব, এই করব সেই করব, বাট এটা টেস্টিং এর সময় বলতেছে, বাট যখন রিয়েলি ইউজ করতে দেওয়া হচ্ছে তখন ইউজ করতে হচ্ছে, তাই না সৌরভ? ওয়েলকাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড ব্রো। You want real data, that's not gonna happen so easily. So এইটা হইলো ইউজাররা বলবেই। আমি যখন টেস্টিং এ যখন একটা জিনিস নিয়ে যাব, এখানে এনভায়রনমেন্টটা আসলে গুরুত্বপূর্ণ। তো আমরা ভাবি যে ইউজার টেস্টিং, এখানে আমি একটু ইউজার টেস্টিং এর বদনাম করব, বাই দ্য ওয়ে রিসার্চের বদনাম করব, যে আমি যেটা দেখছি যে ওই যে সৌরভ যেটা ফেস করছে, যে রিয়েল ডাটা আসলে পাওয়া যায় না। আমরা যখন একটা জায়গায় যাব, একটা মানুষের কাছে যাব, সে যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, ইভেন আমার কাছেও বা আমাদের কাছেও যদি কেউ একটা সার্ভে করতে আসছে বা একটা রিসার্চ করতে আসছে, আমরা কিন্তু ভালো ভালো কথাগুলো বলবো, কারণ আমরা চাই তাকে সে কষ্ট না পায়। হ্যাঁ, তাকে একটা খারাপ কথা বললে সে কষ্ট পাবে। আচ্ছা, আমি যতটা ভালো ভাবে এই লোকটার কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়া যায়, জেনারেস ভাবে যতটা অ্যান্সার দেওয়া যায়, অতটা আমি
দিয়ে তাকে খুশি করে দেব, কারণ সে আমার জায়গাটায় আসছে। হ্যাঁ, তো এইটা একটা এনভায়রনমেন্টের, আমি যাই বা আমি যেখানেই রিসার্চ করি না কেন, এটা থাকবে এক। দ্বিতীয় হইলো যে ইউজাররা আসলে তাদেরকে যখন কোশ্চেন করা হয়, তারা একদম ক্লোজেস্ট তার কাছে যে অ্যান্সারটা আছে সেটাই সে দিবে। এখন আমি যদি বলি যে আপনি কি এই অ্যাপটা ব্যবহার করবেন, এখন সে বলবে হ্যাঁ হ্যাঁ আর কি, খুবই ভালো আর কি, আমার তো এটি এই জিনিসটাই আমার দরকার। কিন্তু যখন তাকে ইউজ করতে দেওয়া হবে, এখন এটা কেন হয়, কারণটা হইলো যে প্রথম হইলো এটার আর কি নিডটাকে আসলে ট্যাপ করতে হবে খুব ভালোভাবে। যে আমার যদি নিড থাকে, সৌরভ ডু ইউ রিমেম্বার যে বিকাশ এক সময় ইউএসএসডি দিয়ে ইউজ করতো মানুষ, হ্যাঁ এবং হাউ মেনি ইউজার দেয়ার ওয়ার ইউ নো, হ্যাঁ না আর না কি মিলিয়নস অফ ইউজার। হ্যাঁ। ওয়াই আর কি ইউএসএসডি ব্যবহার করার মতো আর কি বাজে কাজ তো মোটামুটি আমরা মোবাইলে বলা যায় সবচেয়ে বাজে ধরনের একটা কাজ যদি করতে যাই, সেটা বেসিক মোবাইল হোক আর স্মার্টফোনই হোক, ইউএসএসডি মেনু ট্রাভার্স করা একটা খুব বাজে জিনিস। এবং এটা ইউজ করছে অশিক্ষিত লোকজন। কেন? বিকজ অফ দ্য নেসেসিটি। হুম হ্যাঁ, যে এইটা করলে আমার কি হবে, আমি কি পাচ্ছি এটা করে। এখন রেস্টুরেন্টে যেটা হচ্ছে, আই এম জাস্ট আর কি গিভিং ইউ দ্য কনটেক্সটটা দিচ্ছি, যে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ওইটাকে ডেকে এই যে একটা তুড়ি বাজাচ্ছি, আসতেছে, আমি বলতেছি 2টা বার্গার নিয়ে আসো, এন্ড অফ স্টোরি। খাওয়া শেষ হওয়ার আগে আমার কাছে একটা কাগজ আইনা দিছে, 400 টাকা বিল হয়েছে, আমি 500 টাকা দিচ্ছি, 100 টাকা আইনা আমাকে দিয়ে দিচ্ছে, আমি ওরা 10 টাকা টিপস দিয়ে বেরিয়ে চলে গেছি, ডান, এন্ড অফ দ্য স্টোরি। হুম। এতে যখন আমি করতে যাচ্ছি, ব্যাপারটা কি এত ইজিলি হচ্ছে? আচ্ছা আমি ভাই এখানে একটুখানি ইয়া করি, যে প্যারাফ্রেজ করি। সেটা হচ্ছে যে কালচারাল অ্যাসোসিয়েশন আছে, মানে ধরেন অবশ্যই আছে। শুধুমাত্র এই প্রোডাক্ট না, আমার কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক এই প্রোডাক্টের জন্য না। আমার কথা হচ্ছে হোয়াট ইফ আমি টেস্ট করতেছি উবার লাইক একটা অ্যাপ, এটা আমি আমার ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করতেছি, আমার ইউজার বলতেছে হ্যাঁ এটা তো ইজি টু ট্যাপ দিস ওয়ান টু গেট এ ড্রাইভার দিস, হ্যাঁ, কিন্তু ও আমার রিয়েল লাইফে ও ওটা ইউজ করবে রোডে, অফিস থেকে আসার সময়, বাসা থেকে কোথাও দ্রুত যাওয়ার সময়। আমার কথা হচ্ছে এনভায়রনমেন্ট যদি ইম্পর্টেন্ট হয়, অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা কিভাবে সেটা মিনিমাইজ করতেছি। এই ক্ষেত্রে তো আপনার এই কেসে তো ডেফিনেটলি এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, বিকজ এটা তো আর কি এনভায়রনমেন্টে আমি কি করতেছি, আমি চেষ্টা করব রুডে উবার ইয়ার জন্য আর কি। আমি যতটুকু জানি উবার যে তাদের এই টেস্ট গুলা রুডেই করছে, ল্যাবে করে নাই। আমি যদি তুই মনে কর যে আমি যদি ওই যে এমএগ্রিতে ফার্মারদেরকে ঢাকা গ্রামীণ ফোনের অফিসে আইনা বৈশা টেস্ট করাইতাম, সেটা কি হইতো, রেজাল্ট কি হইতো তুই চিন্তা কর। হ্যাঁ, তো আমাকে কিন্তু ওদের এনভায়রনমেন্টে, ওরা যেখানে কাজ করতেছে, ওরা যেখানে অ্যাপটা ব্যবহার করবে, ওই জায়গাটায় আমাকে যাইতে হচ্ছে। মিয়ানমারে সেম কাহিনী, আমাকে আর কি 2 ঘন্টা ফ্লাইটে করে 6 ঘন্টা গাড়িতে করে ফার্মারের বাসায় যাইতে হচ্ছে, বিকজ তারা অ্যাপটা ইউজ করবে তার বাসায় বসে। তো ওইখানে যে সে এবং আমরা যদি বলি যে শুধু আমি ওই আর কি কোয়ালিটেটিভের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, আমরা সবাই ভাবি যে ইউজার যা বলবে তাই সত্য। এটা একদম টোটালি ডাহা একটা মিথ্যা কথা। উবারের ক্ষেত্রে যেটা হয়েছে, উবার যদিও সে ল্যাবে বসে টেস্ট করতো, তার প্রোডাক্টটা ফেল করতেছে পার করতেছে কিনা এটা ডিফাইন করতে অ্যাটলিস্ট 2টা কোয়ার্টার ইউজ করার পরে, যে রুডে ইউজ করতেছে। নাও লেটস সি মাই স্ট্যাটিস্টিক অর অ্যানালিটিক, যে আমার কোন জায়গাটায় গিয়ে ধরা খেচ্ছে। আমি যতটুকু জানি ইউরোপের ম্যাক্সিমাম কোম্পানি এখন এবি টেস্টিং বেস চলে গেছে। কারণ কি? কারণ হলো আমি যখন একটা ইউজারকে বসে টেস্ট করব, সে একরকম ফিডব্যাক দিবে টোটালি। বাট আমি যদি এবি টেস্টিং করি, তাহলে সে রিয়েল টাইমে রিয়েল এনভায়রনমেন্টে অ্যাপটা ইউজ করতেছে এবং সেটা থেকে আমি ফিডব্যাক পাচ্ছি। আসিফ ভাই, আই থিংক ইউ উইল বি এগ্রি উইথ মি যে এটা আর কি, যেমন বুকিং এর মতো কোম্পানি, ওদের সাথে যখন আমি একটা লেভেল পর্যন্ত কথা বলেছি, ওরা টোটালি ইউজার রিসার্চ করে না, ইন্টারভিউ একেবারেই করে না, ওরা 100% এবি টেস্টিং এ বিশ্বাসী, 100%। হ্যাঁ, সো এখন অ্যাপ যখন ইউজ করবে, আমরা গিয়ে ডেটা নিয়ে আসবো, ওইটার উপর বেস করে একটা বেসিক প্রোডাক্ট তৈরি করব,
সেটাকে আমি এটলিস্ট একটা কোয়ার্টার দেখবো যে ইউজাররা কি করতেছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ক্লাসিক এক্সাম্পল, যেমন আমি যখন এমনি প্রাইসিং এর কথা জিজ্ঞেস করি, আর কি কোনো ইউজার বলে নাই যে সে মাসে 50 টাকার কমে দিবে, কোনো ইউজার বলে নাই। আর কি একদম আর কি বিশাল বড় ফার্মার থেকে, বিজনেসম্যান থেকে শুরু করে একদম লো এন্ড ফার্মার, ইনকাম ফার্মার পর্যন্ত বলছে সে এরকম একটা সার্ভিসের জন্য 50 টাকা দিবে মিনিমাম। কিন্তু আমি যখন তার আইসা মোবাইল ইউসেজ দেখলাম যে সে মাসে গত 2 বছর মাসে অন এভারেজ কত টাকা মোবাইলে রিচার্জ করছে, তার হলো 10 থেকে 15 টাকা রিচার্জ হয়েছে। সেই লোকটা কিভাবে আমার একটা সার্ভিসের জন্য 50 টাকা দিবে? এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে গিয়া 3 কোয়ার্টার পরে সেটা 5 টাকায় নামায় আনতে হয়েছে, যেটা আমরা 10 টাকা দিয়ে শুরু করি। সো ও যদি বলতো, ও আমার 100% ইউজার বলছে আমি 50 টাকা দিব, আমি যদি এটার প্রাইস না কমাইতাম আমার প্রোডাক্ট চলতোই না। আমি তাকে ইন্টারভিউ নিছি, প্লাস তার ডাটা দেখছি যে সে আসলে অ্যাকচুয়ালি কি করে। একটা হলো সে কি বলে, আরেকটা হলো সে অ্যাকচুয়ালি কি করে। সো কি করে এটা আমি কিভাবে দেখবো? আমার অ্যাপের অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখবো, আমার যদি সেকেন্ডারি সোর্স থাকে ডাটা সেটা দেখবো। তখন দুইটাকে মিক্স এন্ড ম্যাচ করে আমাকে একটা ডিসিশনে আসতে হবে আসলে। সো এনভায়রনমেন্ট ডেফিনেটলি একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট। দেলোয়ার ভাই বোধহয় কিছু অ্যাড করতে যাচ্ছেন এখানে। আমি ভাইয়া, আমার যখন আমি আর কি পাঠাবার ইয়ারগুলো প্রসেসটা সম্পর্কে বলতেছিলাম, আমি কিন্তু সেম জিনিসটা আর কি রেজ করছিলাম যে কনটেক্সটটা বা এনভায়রনমেন্টটা কেমন ইম্পর্টেন্ট। যে আমরা যখন ড্রাইভারদের জন্য কোনো রিসার্চ করি তখন এটা অ্যাকচুয়ালি আমরা ল্যাবে বা আমাদের অফিসে ডেকে করাটা প্রেফার করি না মোস্ট অফ দ্য টাইম। বিকজ আমরা যদি আনি তাহলে তারা আসলে দেখা যায় ভাবেই যে আইদার এটাকে ইভালুয়েট করা হবে, খারাপ কিছু বললে আমাকে হয়তো নেগেটিভ ট্রিট করা হবে, একটা ভয় থাকে। কারণ কি, যে আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদেরকে মনিটর করতেছি, তাদের অ্যাক্টিভিটির উপর বেস করে তাদেরকে সাসপেন্ড করা হয়, পেনাল্টি দেওয়া হয়, একটা ভয় কাজ করে কিন্তু। সো আমি এখানে জাস্ট ছোট একটা ইয়া দেই, মানে রিয়েল কেস সিনারিও বলি। যে আমরা যখন ড্রাইভার না, আমাদের ড্রাইভার অ্যাপের একটা রিডিজাইন হয়েছিল 2019 এর শুরুর দিকে, তখন আমরা যখন এটা করি আমাদের অফিস থেকে বলে দেওয়া ছিল যে তোমরা যত ইচ্ছা উবার বা সহ যা আছে যে কোনো রাইড নিতে পারবা এবং রাইডও নিতে পারবা যত ইচ্ছা, জাস্ট আমাদেরকে বিল দিবা। রিজন হলো আমরা যাত্রী হিসেবে উঠবো, পুরা সময় ওর সাথে কথা বলবো, আমি যে পাঠাওয়াটা কাজ করি এটা কখনোই সে জানবে না, তাকে আমরা ওই কনটেক্সটটা দিবই না। তাকে আমরা ওই কনটেক্সট মানে তার কনটেক্সটে সে যে গাইড দিতেছে ওই দেওয়ার সময় তার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বা সেই পুরো ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে এগুলো সব সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। এবং আমরা ইন্টারেস্টিং অনেক কিছু ফিডব্যাক পেয়েছি যেগুলো হয়তো আমার ল্যাবে এনে বা অফিসে এনে পড়লে কখনোই তারা এগুলো রেজ করতে না। অফিসে আমরা দেখা যায় তারা আইদার সবকিছুতে হা হা করে, হ্যাঁ ভাই ঠিক আছে বা এটা খুব ভালো ইনিশিয়েটিভ এরকম, অথবা তারা সব ডিরেক্টলি চলে যায় ভাই কমিশন কমান, আমাদের বোনাস বাড়ান, এই টাইপের জিনিসপত্র। তো আমাদেরকে ওইখানে আমরা কিন্তু ওই জিনিসটা অ্যাভয়েড করতে পারি যে আমি ওইখানে কাজ করি বা ওইগুলো সরাই নিতে পারি, তাহলে সে অনেকটা মানে নর্মাল ক্যাজুয়াল হয়, তখন সেইভাবে সে তার কন্টেক্ট গুলো থেকে অ্যান্সার করে দিতে পারে। তো এখানে এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট এবং আপনার যে পার্টি ছিলেন তাকে তার সাথে আর কি আপনার কতটা ইজ ক্রিয়েট করতে পারতেছেন, কমফোর্ট ক্রিয়েট করতে পারছেন, ওইটাও ইম্পর্টেন্ট। এখানে আমি ট্রাক লাগবে একটা এক্সাম্পল দিই। আমি ওই যখন রৌব ভাই আর শোয়েবের সাথে কথা বলতেছিলাম, ওনারা বলতেছিল যে ওনারা একটা ট্রাক টার্মিনালে গেছিল, ওইখানে ট্রাক ড্রাইভাররা এমন একটা ইয়াতে ছিল যে ট্রাক লাগবে থেকে কেউ আসলে তাদের ধরে পিটাবে, আটকায় রাখা দেবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা কথাবার্তা বলতেছিল। তো এখানে শোয়েব ভাই রৌব ভাই প্রথম ভয় পেলো, তারা কিন্তু মানে জিনিসটাকে হ্যান্ডেল করতে তারা বলেই নেই যে তারা ট্রাক নেবে, তারা বলছেন রিসার্চ করতে আসছিল টাইপের। তো ওই টাইপের মানে এনভায়রনমেন্টের একটা ইস্যু থাকে যখন যারা জানে যে আপনি ওই কোম্পানি বা আপনি ওই টাইপের আপনি তাকে ইভ্যালুয়েট করবেন কোনোভাবে, তখন তারা আসলে অ্যান্সারটা বা রেসপন্সটা ওইভাবেই দেয়। তো ওই জিনিসটাকে রিসার্চার হিসাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে যে কিভাবে ইউজারের ট্রু ফিলিংসটা বা ট্রু রেসপন্সটাকে বের করে আনা যায়। প্লাস এখানে আর কি আমরা যদি ইন্টারভিউ বলতে বা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেটা হয় যে কোশ্চেন আস্ক করাটা হইলো 50%, বাট অবজার্ভিং দ্য ইউজার যে সে কি বলতেছে বা কি বলতেছে কি মিন করতেছে
সেটা কিন্তু আসলে 50% পার্ট। আমরা যদি জাস্ট তার কথার উপর বা ওয়ার্ডের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নেই, দ্যাট উড বি এ টোটালি ডিজাস্টার। সে আর কি, সে যখন কোশ্চেনটার অ্যান্সার দিছে বা কোশ্চেনটা শুনে সে কি কপাল কুঁচকাইলো নাকি সে হেসে দিল, বা তার ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা কি, সে কি ধরনের ভাইব দিচ্ছে, ওই জিনিসটা আসলে অবজার্ভ করাটা ইম্পর্টেন্ট আর কি। ইভেন এমনও হইতে পারে যে আমার 12 জন পার্টিসিপেন্টের মধ্যে 11 জন একটা জিনিস নেগেটিভ বলছে বা পজিটিভ বলছে, একজন নেগেটিভ বলছে, আমি নেগেটিভ দিকেই বেশি গুরুত্ব দিতে হবে, বিকজ অফ দ্য কনটেক্সট এন্ড দ্য থিং। হ্যাঁ, সো কোয়ালিটেটিভ রিসার্চ ইজ ডিফারেন্ট থিং দেন আর কি। আমরা যদি ভাবি যে শুধু আমি কোশ্চেন করব, অ্যান্সার পাবো, সেটার উপর বেস করে ডিসিশন নিব, সেটা আসলে অনেকটা সার্ভের মতো হওয়া যায়। ভাই আপনার বয়স কত? 25, শেষ। এখন সে এটার জন্য কি মনে করলো, ইট ডাজন্ট ম্যাটার, তার বয়স 25 শেষ। মেয়েদেরকে জিজ্ঞেস করলে 30 হইলে বলবে 20। এখন সেটাও কিন্তু বের করতে হবে যে সে আসলে কি বলতে চাচ্ছে। নো অফেন টু দ্য ফিমেল মেম্বার্স অফ আওয়ার, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সৌরভ ভাই বলেন, আপনার কি কোশ্চেনের আনসার পাওয়া গেছে কিনা, কোনো টেকওয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে একটা জিনিস, বাট আমার যে মেইন কোশ্চেন ছিল যে এটার ইফেক্ট আমি কিভাবে কমাবো আর কি। আমি আগে একটা আনরিলেটেড কোশ্চেন করি যে ইনসেনটিভ না দিয়া ওই সেম ইয়াতে আপনি যদি ইন্টারনেট প্রোভাইড করতে, তাহলে খরচ কম হতো না? কারণ হ্যাঁ ভাই, ওইটা লট অফ আদার সলিউশন। হ্যাঁ ওইটা হইতেই পারে। হচ্ছে আপনার ধরেন যে হতেছে মানে থাইল্যান্ডে যতগুলো প্রম্পে আছে, যেটা মোবাইল মানি সিস্টেম, মানে এরা ম্যানেজ করার সামনে এরা সেগুলো করতেই পারবে, কিন্তু এখন ইভেন ফ্রি ওয়াইফাইও আছে। ওইটা খুবই ছোট একটা কেস। ইনসেন্টিভ এটা কেন বলতেছে যে নতুন প্রোডাক্ট অন্তত লোকজন নাম জানুক, যেটা ট্যাপ করে আর কি মানে পে করে ফেলতে পারে। মানে আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চে এনভায়রনমেন্টের এফেক্টটা কেমনে কমাবো আর কি, কমানো উচিত না না, এটা কমানো উচিত না, তাহলে তো আসল জিনিসটাই থাকলো না। করতে গেলে তো আমি আসলে এখানে ডাটার যে ক্ল্যারিটি আছে বা পিউরিটি আছে, এটা তো আসলে তখন স্যাক্রিফাইস করতে হচ্ছে। স্যাক্রিফাইস করতে হবে। এখানে কোয়ালিটেটিভ রিসার্চে এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ওকে। সাব্বির ভাই যদি এই পয়েন্টে কিছু বলেন তাহলে আমরা পরে না, আমি টোটালি এগ্রি যে আসলে এনভায়রনমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এটা সবাই অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছে। আমি যেই জন্য আনমিউট করলাম যে আমাকে আসলে চলে যেতে হবে, আমার অফিস শুরু হয়ে গেছে। সো মানুষজন মিটিং এর জন্য ওয়েট করছে। আই এম রিয়েলি সরি, আমি পুরোটা থাকতে পারছি না, বাট সত্যি অনেক ভালো লেগেছে এখানে থেকে। অনেক কিছু আমি নিজেও শিখলাম এবং অনেকদিন পরে আমার পুরনো মানুষদেরকে দেখতে পেলাম। সো সত্যি সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস সাবির ভাই। থ্যাংক ইউ সাবির ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সাবির। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন আর ওইভাবে কেউ লেখে নাই যেহেতু, সেহেতু এই চান্সে আমি আমার কোশ্চেন করে ফেলি। সো এইখানে একটা আমরা যখন ইউজেবিলিটি টেস্ট করতেছি তখন ইট ফিলস লাইক একটা আর্জ আমাদের মধ্যে কাজ করে যে আমরা তো একটা সলিউশন নিয়ে গেছি বা কোনো কিছু নিয়ে গেছি। হ্যাঁ, সো আমাদের সর্ট অফ একটা হাইপোথিসিস থাকে। রেডি প্রোডাক্টের ক্ষেত্রে থাকে যেটা আমি ফিল করছি যে মানে আমার এখানে প্রবলেম খুঁজে বের করতে হবে এরকম থাকে। বাট আমি যখন প্রি ডিজাইন স্টেজে আছি, মানে প্রি ডেভেলপমেন্ট স্টেজে আছি, তখন আমার মধ্যে কাজ করে এটা আমার ভ্যালিডেট করে নিয়ে আসতে হবে। মানে সর্ট অফ কনফার্মেশন বায়াস যে জিনিসটা এইটা। তো এই যখন আমরা ইউজুয়ালি টেস্টিং করতেছি, এই কনফার্মেশন বায়াসটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি বা আপনারা এটা কিভাবে মিনিমাইজ করেন? কে বলবে বলেন? আমি বলতে পারি। রিসার্চার হইতে গেলে ফার্স্ট আপনাকে বায়াসলেস হতে হবে। দ্যাটস দ্য রিসার্চার হওয়ার কি, you can't be 100% biasless, definitely not, we are human at the end of the day, but you have to be much more biasless than anybody else, otherwise it's very difficult. ওই যে যেটা আপনি বললেন যে আমার রেডি প্রোডাক্ট নিয়ে যাই, আমি অফিসে এসে দেখাবো আমার 100% ইউজার সব পারে। এখন এই মেন্টালিটি যদি আমি নিয়ে যাই, দেন রিসার্চ ইজ অলরেডি রুইন্ড। ইভেন আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি সেখানেও যদি আমার হাইপোথিসিসকে ভ্যালিডেট করতে চাই, যে হ্যাঁ আমি আমার হাইপোথিসিসকে ভ্যালিডেট করে আনবো,
then it's already ruined. You have to be a observer, that's it, উইদাউট আর কি কোনো রং দিয়ে আর কি সমস্ত চশমা খুলে ফেলতে হবে, লাল নীল সবুজ যত চশমা আছে সব খুলে ফেলতে হবে। এখানে জাস্ট অবজার্ভ করতে হবে যে ইউজার কি করে কি বলে। এটা বেসিক্যালি আমি ওই যে কনফার্মেশন বায়াসের মধ্যে পড়ে যাচ্ছি, মানে আমি ওয়েট করতেছি ইউজার সার্টেন কোনো একটা অ্যাকশন কখন নিবে, নিলে আমি বলছিলাম এটা হয়ে গেছে। তো না এগুলা কিচ্ছু করা যাবে না, জাস্ট লাইক আর কি ইউজারকে আপনার প্রোডাক্টের প্রতি আমরা যে বলি যে আমরা প্রোডাক্টের প্রতি বায়াস, আপনি প্রোডাক্টটাতে কাজ করতেছেন, আপনি ভুলে যাবেন এটা ভুলে যাইতে হবে। ইউ আর জাস্ট এন অবজারভার, যে হ্যাঁ আমি ইউজারকে বলছি যে আচ্ছা আপনি এখানে লগ ইন করেন সাপোজ। এখন আপনি মাঝখানে কোনো কিছু বলবেন না, কোনো ইমোশন দেখাবেন না, কোনো কিছু দেখাবেন না, জাস্ট আপনাকে দেখতে হবে যে ইউজার কি করে, এবং এটা উইদাউট এনি ফিল্টারিং নোট করতে পারতে হবে বা জিনিসটা গ্র্যাব করতে পারতে হবে যে হ্যাঁ ইউজার নেম লিখতে গিয়া কনফিউশনে পড়ে যাচ্ছে, সে কি ইমেল দিবে নাকি একটা ইউজার আইডি দিবে। সে লগ ইন বাটনে গিয়া একবার কনফিউজ হয়ে গেছে যে সে আসলে পাসওয়ার্ডটা ঠিক দিছে কিনা। এখন এইখানে ভিউ পাসওয়ার্ডের কোনো অপশনও নাই, সে দেখতেও পারতেছে না যে সে পাসওয়ার্ডটা ঠিক দিছে কিনা। সো এই জিনিসগুলোকে এজ ইট ইজ আপনাকে লক করতে হবে, লক করতে পারতে হবে। এখন আপনি ওই দৌড়ে গিয়ে বলতে পারবেন না হ্যাঁ এটাতে ক্লিক করেন তাহলেই কাজ হয়ে যাবে আপনার, বা হ্যাঁ এইটাই জন্যই আমরা ডিজাইন করছিলাম। আমরা রিসার্চাররা অনেক বেশি কথা বলি রিসার্চ করতে গেলে, দ্যাটস এ ভেরি আর কি রং থিং। আপনাকে কোশ্চেনটা বুঝাইতে পারতে হবে, কোশ্চেনটা বোঝানোর জন্য আপনার অনেক কথা বলতে হবে প্রয়োজনে, বাট যখন আপনার যার সাথে কথা বলছেন সে কোশ্চেনটা বুঝে যাবে, তারপর থেকে আপনি চুপ, আপনি জাস্ট একজন আর কি অবজারভার, আর কি জড় পদার্থ হয়ে যেতে হবে, জাস্ট অবজার্ভ করতে হবে আনটিল হি ফিনিশেস দ্য জব, এবং সে বলে ওকে হ্যাঁ আই এম ডান। আর কি তাকে ডান বলানোর জন্য তাড়াহুড়া করা যাবে না। আমরা যেটা করি যে হ্যাঁ হয়ে গেছে শেষ করে ফেলেন, হ্যাঁ তো তাকে তাড়াও দেওয়া যাবে না। সে যদি 5 মিনিট বসে থাকে ভাবে, সেটাও আমার একটা ইনফরমেশন যে সে কেন 5 মিনিট ভাবতেছে এটা। তো এইটার আর কি একমাত্র সমাধান হলো এটা থেকে বের হওয়া। মানে ওইটা সচেতন হতে হবে। যেটা বললেন যে যে স্টেজে গিয়ে আপনি টেস্টিংটা করতেছেন, আমি বলবো ইটস অলরেডি টু লেট হ্যাঁ ফর টেস্টিং। হ্যাঁ ওই পর্যায়ে গিয়ে আপনি কনফার্মেশন বায়াস খুঁজতেই হবে। হ্যাঁ যে আমি ডিজাইন মানে এটা বেসিক্যালি ইউ আর র্যাপিং দ্য হোল দ্য ইউজিবিলিটি সিস্টেম। মানে এই পর্যায়ে এসে টেস্টিং করার কোনো মানেই হয় না। হ্যাঁ যে কারণ আমি খুঁজবো যে আমি কি করছি সেটা সেই অনুযায়ী, কারণ তাহলে আপনি প্ল্যানিংও হবে ওইভাবে, আপনার সেশনেই হবে ওইভাবে, আপনি কোশ্চেনও করবেন ওইভাবে যাতে আপনি আপনার আনসারটা পান। হ্যাঁ তার মানে আপনি পুরাই রুইন করে দিলেন না, মানে তার মানে রুইন করছেন এই কারণে কারণ বিকজ আপনি এইখানে কি তাহলে আমরা কি টেস্ট করব না যে আমি একটা ডিজাইন করলাম, ওটা প্রোটোটাইপ রেডি করলাম, সর্ট অফ আ জার্নি, যে কথার কথা অনবোর্ডিং একটা ডিজাইন, তো ওইটা নিয়ে আমি টেস্ট করতে যাচ্ছি। কথার কথা আমার এখানে 2টা ভার্সন আছে, তো একটা ভার্সনে আমি সার্টেন স্টাইল ডাটা কালেক্ট করবো, আর একটা স্টাইলে আমরা অন্যভাবে ডাটা কালেক্ট করবো আর কি। তো এইখানে আমি হয়তো বা বোঝার ট্রাই করতেছি যে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। ইটস নট লাইক যে জাস্ট আমি একটা জার্নি ডিজাইন করছি, একটা জার্নি নিয়ে টেস্ট করতে যাচ্ছি, তখন তো ভাই ইউজার মানে নেক্সট ক্লিক করে ওটা শেষ করবেই। তো এখন পার্টিকুলার 2টা ফ্লো থেকে আমি এখন দেখতে চাই কোন জিনিসটা কাজ করতেছে কোন জিনিসটা কাজ করতেছে না। অ্যান্ড ইট ফিলস লাইক যে এইখানেও কোনো না কোনো প্যাটার্নের প্রতি আমার দুর্বলতা আছে, আমি চাই এটা করতে। সো ওই পয়েন্টটা বলতেছিলাম আমি। বুঝছি। হ্যাঁ মানে ওই ক্ষেত্রে মানে আসলে কি এটা মানে যদি আপনি টেস্টিং এ যান, আপনি যদি আগে থেকে জানেন যে আমি টেস্টিং এ যাচ্ছি এবং টেস্টিং মানে হইতেছে একদম মানে আমার কোনো ইয়ে নাই, মানে আমার কোনো সে থাকবে, ইউজার যা বলবে তা। এবং ওই যে ওখানে কিন্তু আমরা যে থিওরিতে আলাপ করছিলাম যে এমন কিছু কোনো টেস্টিং করা আমরা ফিচার পিক করব না যেটা আমরা ইমিডিয়েটলি চেঞ্জ করতে না পারি। হ্যাঁ ইউজারের ফিডব্যাকের উপর বেস করে ইমিডিয়েটলি আমরা চেঞ্জ করতে না পারি। হ্যাঁ তার মানে ওই ধরনের কোনো স্টোরি আমরা পিক আপ করব। আর এই ক্ষেত্রে যদি আপনি টেস্টিং শুরু করে দেন, আপনি মানে একজন ইউজেবিলিটি টেস্টার হিসাবে আমাকে যতটুকু পারা যায় থাকতে হবে, মানে আনবায়াস থাকতে হবে।
হ্যাঁ, আর যদি মনে করেন যে ভাই আমি এতদিন ডিজাইন করছি, আমার ইগো চলে আসছে এই ডিজাইনের মধ্যে, আমার একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট চলে আসছে, হ্যাঁ, তাহলে আমি বলবো যে এই ডিজাইন আরেকজন ডিজাইনারকে দেন, সে টেস্ট করবে, আপনি অবজারভার হিসেবে থাকেন। ঠিক আছে? যদি মনে করেন না ভাই আমার এই ডিজাইন এটা আমাকে মানে আমার এত প্রিয়, হ্যাঁ, তাহলে আপনি আউট হয়ে যান সিন থেকে। হ্যাঁ, আপনি অবজারভার হয়ে যান, আরেকজনকে বসায় দেন, তাকে বুঝায় দেন কি বের করতে চাচ্ছেন। হ্যাঁ, তারপরে সে টেস্ট করবে, আপনি দেখবেন। তো এই একটা ওয়েতে আপনি এটাকে কাট করতে পারেন, মানে কনফার্মেশন বায়াস। এখানে কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে, যদি এরকম হয় যে আমি ডিজাইন করতেছি এবং টিম থেকে আমি আসলে টেস্ট করতে যাচ্ছি, বেটার ওইখানে অন্য কাউকে অ্যাসাইন করা মেইন টেস্টার হিসেবে, যে কিনা কোশ্চেন করবে বা পুরো সেশনটা কন্ডাক্ট করবে, রাইট? না, যদি মনে করেন যে আপনার পার্সোনাল অ্যাটাচমেন্ট আছে ডিজাইনে এবং আপনি কনফার্মেশন জানি না, এইখানে কিন্তু ক্যাচটা, আমি কিন্তু আমার মনের খবর জানি না। আমি হয়তো বা আপনার মনের খবর কিছু আন্দাজ করে বলতে পারি আন্দাজে, বাট আমি আমার মনের খবর কিন্তু জানি না। ওইটা দ্যাটস ফাইন, ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওইটা কিন্তু, কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি যে ভিডিওটা করতেছেন, হ্যাঁ, মানে রেকর্ড যে করবেন, এটা কিন্তু শুধু আপনি না, এটা কিন্তু অন্য ডিজাইনার বা আপার ম্যানেজমেন্ট চাইয়া বসতে পারে যে এই দেখান তো কি হয়েছে আসলে। আপনাকে কিন্তু ওই তখন সব বের হয়ে যাবে, বুঝছেন? তখন কিন্তু পয়েন্ট আউট করে যে তুমি তো বারবার খেলে একই জিনিস, কারণ তুমি কারণ এটা পছন্দ করো, এই জন্য এটার জন্য এই দিকেই তুমি চাচ্ছ। হ্যাঁ, সো এটা কিন্তু আপনি জানেন যখন রেকর্ড হচ্ছে, তখন আপনি মন থেকে চাইলেও অত সহজে হবে না, যে আপনি বুঝে যাবেন যে আরে এটা তো আমার দিকে টানতেছি, তো রেকর্ডিং হবে। ওকে, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, রিসার্চের এটা খুব আর কি, আপনি যদি কোয়ালিটেটিভ বা যেগুলো রিসার্চ করতে চান, এই জায়গাটায় আসাটা খুব টাফ। হ্যাঁ, হ্যাঁ, এই বায়াস থেকে বের হয়ে আসাটা, কারণ আমরা কোম্পানির প্রতি বায়াস, আমরা বসের প্রতি বায়াস থাকি যে বস এই ডিজাইনটা পছন্দ করতেছে, বা আমার পার্সোনাল প্রিফারেন্স এই ডিজাইনটাই হোক, আমি ইউএক্স ডিজাইনার, আমি জানি কি ইউজারের জন্য ভালো, তো এটাকে ভ্যালিডেট করা নিয়ে আসি। বাট আরো প্রবলেম হয়ে যায় ম্যাক ভাই, হ্যাঁ, যে ধরেন ডিজাইন করার সময় আপনার সাথে একজন আপার ম্যানেজমেন্টের একটা স্টেক হোল্ডারের সাথে একটা মিসম্যাচ হচ্ছে। আপনি বলতেছেন বাটনটা ডাইনে হবে, আর আমি বলতেছি বাটনটা বামে হবে। এখন বাটনটা ডাইনেই হবে আসলে, হ্যাঁ, মানে মানে ধরেন আমি যেটা করছি এটাই হবে, কিন্তু সে তো আপার ম্যানেজমেন্ট, ডিজাইনে এত না, কিন্তু সে বলে বসছে সিইও। এখন আপনি টেস্ট করতেছেন, এখন আপনি বুঝতেছেন সব আপনার দিকেই আসতেছে। হ্যাঁ, তো এটা যদি ওখানে দেখেন, ও বলবে কই তুমি তো টাইনে আইনা তোমার দিকে নিয়ে গেছো। হ্যাঁ, তো এটা একটা পুরা ঝামেলার বিষয় হয়ে যাবে। ঝামেলার বিষয়। সো এইটা থেকে আজকে ডিজাইনারের বের হওয়া, যারা বিশেষ করে রিসার্চে কাজ করবে, যে কোনো ধরনের রিসার্চে, এটা যে শুধু আমাদের এই রিসার্চে তা না, এটা যে কোনো রিসার্চেই এটা আর কি, যদি আপনি ট্রুলি রিসার্চ করতে চান, এই বায়াসনেসটা থেকে বের হয়ে আসতে হবে। এটা খুব কঠিন। আমি আর কি আমার প্রায় 1.5-2 বছর লেগে গেছে এটা থেকে। আমি এখনো পারিনি, ডেফিনেটলি পারি নাই, বাট আই বিলিভ যে আগে থেকে ইমপ্রুভ করেছি। বাট এটা খুব নেসেসারি আর কি। এইটা বায়াস কমায়া করার যে আউটপুট আর বায়াস শো করার আউটপুট, আকাশ পাতাল ডিফারেন্স। একটা সাজেশন হইতে পারে ডিজাইনারদের জন্য, মানে যেটা আমিও লার্ন করছি ওভার টাইম, যে আপনারা যখন ডিজাইন করবেন, হ্যাঁ, যদি প্ল্যান থাকে টেস্ট করবেন, হ্যাঁ, বা যদি টেস্ট নাও করেন, বা একটা স্টেজে গিয়ে যখন আপনার আদার ডিজাইনার্স বা স্টেক হোল্ডারকে প্রেজেন্ট করবেন যে এই ডিজাইনটা করছে, এই অপশন, চেষ্টা করবেন যত পার্সোনাল অ্যাটাচমেন্ট কমানো যায়। হ্যাঁ, এটা যদি করতে পারেন, এটা সব দিক দিয়ে সেফ। হ্যাঁ, নট অনলি ইউজেবিলিটি টেস্টিং, আপনি যে আরেকজন একটা মিটিং এ 2 সপ্তাহ পরে আসছেন, আইসা ডিজাইন দেখাইতেছেন, তখন একজন মানে স্টেক হোল্ডার এক এক সময় এক রকম মানে কমেন্ট করে বসে যে ধরুন এটা কি লাল দিছেন, হ্যাঁ, কি নিয়ে সব জায়গায় লাল দিয়ে রাখছেন। হ্যাঁ, তখন আপনার পার্সোনাল লাগে মানে আমি মানে আমার মানে আপনার লাল পছন্দ দেখে আপনি লাল দিছেন হয়তো, বা মানে আপনাকে পার্সোনালি অ্যাটাক করতেছে মনে করবেন। হ্যাঁ, আসলে তো এটা হওয়ার কথা না, লাল দিছেন আপনার কারণ আছে, কারণটা বলেন। তো ওইদিকে না বললে আপনি চিন্তিত হয়ে যান যে আরে আমারে কেন বললো লাল দিছি, আমি লাল দিছি, আমার ইচ্ছা আমি দিছি, আমি ডিজাইনার, তুই ডিজাইন কর। হ্যাঁ, তো এই পার্সোনাল অ্যাটাচমেন্ট কমায় ফেলেন, মানে এটা অনেক দিক দিয়ে হেল্প করবে। ডোন্ট গেট অ্যাটাচড টু এনিথিং এক্সেপ্ট ফ্যামিলি। ডোন্ট গেট অ্যাটাচড। একটা মাইন্ডসেট ফর্ম করতে হবে আর কি। হ্যাঁ, এখানে রিসার্চার আমাদের ডিজাইনারদের আমি এটা নিয়ে একটু কি, যদি আমাদের কোনো প্ল্যান থাকে, আমি ডিজাইনার্স মাইন্ডসেট নিয়ে একটা সেশন করতে চাই। ইফ ইউ গাইজ হ্যাঁ কবে করবেন ভাই বলেন? ইন্টারেস্টেড। হ্যাঁ, ডিজাইনার্স মাইন্ডসেট, অ্যাকচুয়ালি এটা শুধু ডিজাইনার্স মাইন্ডসেট না, ওভারঅল কি
আমি মাইন্ডসেট একটা বই পড়ছি কিছুদিন আগে, এটা পড়া নিজেকে জ্ঞানী জ্ঞানী মনে হচ্ছে, তো ভাবতেছি একটু জ্ঞান বিতরণ করি। অতটা কিছু জানি নাই, না না না, মনে অবশ্যই হয়েছে ভাই। অনেক কিছু জানি না গেছি আর কি, ব্যাপারটা এরকম। তো ওইটার কিছু জিনিস হয়তো বা আমি শেয়ার করতে পারি। That's it. ওকে, অসম অসম। হ্যাঁ তাহলে আমরা মেবি উইদিন ফিউ উইকস, 2-3 উইকস এর মধ্যে এই সেশনটা করি। আপনি একটু প্রিপারেশন নিলেন যে কি কি হ্যাঁ হ্যাঁ, বলবো, সেটা করতে হবে। হ্যাঁ, বা আপনি বললেন যে আর একটু টাইম লাগবে, তাহলে ওকে, আমরা এটা ইয়ে করবো। হ্যাঁ অসুবিধা নেই। So আমরা আজকে একটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, এন্ড ম্যাক ভাইকে ধন্যবাদ যে পরবর্তী সেশনের একটা হিস্ট্রি দিলেন। সো এখন লাস্ট আমরা একটা কোশ্চেন নিতে পারি ম্যাক্স, আদারওয়াইজ বলবো যে র্যাপ আপে আমরা চলে যাবো মেবি। সো কেউ যদি কোশ্চেন করতে চান করে ফেলতে পারেন, লাস্ট চান্স। আজকে গুড যে আপনারা অনেকে ইয়ে থেকে কোশ্চেন করছেন, মানে এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন করছেন না, মানে যারা কোশ্চেন করছেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা টেস্টিং করছেন বা করতেছেন, হুইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। বাট থিওরি বেসড কোনো কোশ্চেন আসে নাই। হ্যাঁ, তার মানে কি লাস্ট ফিউ উইকস আপনারা কিছু দেখা দেখি করেন নাই নাকি, বুঝলাম না। আমি মিস করে গেছি ভাই লাস্টেরটা, সরি আর কি, আমার এখন খুবই আফসোস হচ্ছে। যারা আসছিল লাস্ট সেশন আমরা কি আনমিউট করে ভাই তাদেরকে চার্জ করব, করেন নাই কেন? হ্যাঁ সাদ ভাই, একটা কোশ্চেন করতে চাই, যদিও এটা খুবই হয়তো বা লেম একটা কোশ্চেন হয়ে যাবে, তারপরেও বলতে চাই। সেটা হচ্ছে যে আমি ইউজিবিলিটি টেস্টিং ওভাবে কখন আমার করা হয়নি। সো আপনাদের এই জিনিসগুলো থেকে আমি লার্নিং করতেছি। আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে সাপোজ কোন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে স্টেজে আসি, বা এখন আমরা যখন ইউজিবিলিটি টেস্টিং এর জন্য প্রিপারেশন নিব, কোশ্চেনের রেডি করব, সো ফার্স্টই আমার কি এরকম মানে কোনো কোশ্চেন করা উচিত যে এই জিনিসটা আপনার কতটুকু কাজে আসবে বা এটা আমরা কিভাবে লাগবে, সেইভাবে কি আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে যাব, নাকি আমরা অন্য কোন অ্যাপ্রোচে গেলে বেটার হয়? একটা জিনিস যখন আমি নতুন কোনো কিছু কাউকে দিয়ে দেখাবো যে এটা আনতে চাচ্ছি আপনার জন্য, সো এইটা বেসিক্যালি তার জন্য কতটুকু মানে নিডফুল, এই জিনিসটা আমরা কোশ্চেনটাকে তাই কিভাবে আমরা শুরু করতে পারি আর কি। আচ্ছা বিলাল ভাই, এইটা কিন্তু আসলে ইউজিবিলিটির কোশ্চেন না, এটা মেইনলি আপনি রিসার্চ করতেছেন আপনার প্রোডাক্টটা অ্যাকসেপ্টেন্সটা কতটুকু হবে মার্কেটে নাকি করেন ভাই, আইডিয়া ইভ্যালুয়েশন টাইপ হতে পারে আর কি। আচ্ছা, এটা কিন্তু ইউজিবিলিটি না। ওকে, থ্যাংক ইউ। তো ইউজেবিলিটি টেস্টিং যদি আপনি পার্টিকুলারলি করার প্ল্যান করেন, আপনি অলরেডি একটা প্রোডাক্ট ডেভেলপ করে ফেলছেন, তো এখন আপনি যদি টেস্ট করতে যান, আপনার জন্য পরামর্শ থাকবে হচ্ছে যে যে হিরো জার্নিটা আছে ওইটা ভ্যালিডেট করে নিয়ে আসেন, যে ওইখানে লোকজন টাস্কটা কমপ্লিট করতে গিয়ে কোথাও প্যারা খাচ্ছে কিনা, কোথাও ড্রপ আউট হচ্ছে কিনা, বা বড় ধরনের ব্লকার আছে কিনা, মানে এই প্রোডাক্ট ইউজারের আদৌ লাগবে কিনা, এইটা এইটা মেবি জিজ্ঞেস করার জন্য ইটস টু লেট, মানে অলরেডি তো ডেভেলপ হয়ে গেছে। সো এবং কোনো না কোনো নিড আছে বলে এটা ডেভেলপ করা হয়েছে। এখন দেখেন ওই নিডটা ফুলফিল করতে পারতেছি কিনা আমরা ডিজাইন ওয়াইজ, যে আমাদের ডিজাইনটা ওই নিড ফুলফিলিং এ সাপোর্টটা দিচ্ছে কিনা পুরোপুরি, জাস্ট ওইটুক টার্গেট করে মেবি টেস্ট করলে বেটার আউটকাম পাওয়া যাবে, মানে অ্যাকশনেবল আউটকাম পাওয়া যাবে। নিড ফাইন্ডিং এর রিসার্চ টোটালি অন্যরকম। নিড ফাইন্ডিং এরও রিসার্চ আছে, যেটা কি আমাকে একটা সময় করতে হয়েছে। সো নিড ফাইন্ডিং এর রিসার্চ হলো টোটালি আর কি আমি যেটা করেছি কোয়ালিটেটিভ, এবং দ্যাটস ডিফারেন্ট ফ্রম দ্য ইউজিবিলিটি টেস্ট ডেফিনেটলি। তো এটা একটু খেয়াল রাখতে হবে, মানে ইউজিবিলিটি টেস্টিং ভার্সেস অন্য কোয়ালিটেটিভ রিসার্চ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটাই মোস্টলি ইউজিবিলিটি টেস্টিং একটা কিছু থাকা লাগে যেটাতে আমরা টেস্ট করি মোস্টলি। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডে আইদার একটা অ্যাপ অথবা একটা প্রোটোটাইপ, ও ইভেন পেপার প্রোটোটাইপও হইতে পারে, যেটা দেখে আপনি দেখবেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আপনার কোশ্চেনটা আরো আগের স্টেজে, যে প্রোডাক্ট মানুষ চায় কিনা। এইরকম প্রবলেম যারা ফেস করতেছেন, বা মানে এর আগে কখনো করেন নাই, করবেন এরকম যারা চিন্তা করতেছেন, সো তাদের ক্ষেত্রে একটা জাস্ট আমরা যেটুকু অফার করতে পারি, আপনারা রিসার্চ কোশ্চেনটা ডেভেলপ করেন, মানে রিসার্চ প্ল্যানটা ডেভেলপ করেন, যে একটা রিসার্চ গোল লেখেন, মানে যা বুঝেন সেটার উপরই লেখেন, কয়েকটা কোশ্চেন জাস্ট লিস্ট ডাউন করেন, করে যদি খটকা লাগে ফিল ফ্রি টু রিচ আস, ঠিক আছে? সো ওটা দেখে হয়তো আমরা বলতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, সো ওই রিসার্চ প্ল্যানটা করার ট্রাই করেন, ওটা যখন আপনি করতে যাবেন তখন দেখবেন এই যে অনেকগুলো যে বিষয় আছে এগুলো ক্লিয়ার হওয়া শুরু করতেছে, মানে যেখানে গিয়ে আসলে রিসার্চ অন্যদিকে মোড় নিতে পারে ওই জিনিসগুলো আগেই বুঝে যাবেন যদি রিসার্চ প্ল্যানটা করে ফেলেন। তো দিস ইজ ওনাকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, উনি যে কোশ্চেনটা করছে যে আমি এটা করলে আপনি ব্যবহার করবেন কিনা, এটা ফিচার হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, হোয়াট এভার হইতে পারে, এটাকে বলে ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন করা যাবে না।
আপনি চিন্তা করেন, আপনাকে যদি আমি বলি ভাই আমরা যদি কোথাও খাই যাই ভালো হবে, আপনি কিন্তু কখনোই না বলবেন না। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বলেই দিছি ভালো হবে, এই ভালো শব্দটা কিন্তু আপনি ব্যবহার করবেন। লিড হ্যাঁ, করে জিনিসটাকে। লিড করে ফেলছি, অলরেডি আমি বলে ফেলছি। সো এই ধরনের লিডিং কোশ্চেন করা যাবে না, যেটাতে আর কি হ্যাঁ না বা এই টাইপের ক্লু দিয়ে কোশ্চেন করা যাবে না, তাহলে ইউজার অলরেডি বায়াসড হয়ে যায় এবং সে সেটাই বলে। এইখানে দেলোয়ার ভাই একটা এক্সাম্পল দিচ্ছিলেন, ওইটা আমি আবার একটু রিফ্রেশ করতে চাই পার্টিকুলার এই ফেজে, কারণ আমি শিওর যে এখানে অনেকেই প্রবলেমটা ফেস করবে যে টেস্ট করতে যাব আসলে এই টেস্টটা করব কিভাবে। তো ওইখানে প্রথম যেটা পরামর্শ থাকবে যে ভাই একটা টাস্ক ডিফাইন করেন, যেটা দিয়ে আপনি ইউজারকে ব্রিফ করবেন, মানে ইউজারকে কিছু একটা বলে তো কাজ শুরু করাইতে হবে। তো এইখানে সরাসরি বললেন না যে ভাই আমাদের অ্যাপে একটা অফার আছে, ওই অফারটা আপনি কেমনে নেবেন, দেলোয়ার ভাই যে এক্সাম্পলটা দিচ্ছিলেন আর কি। সো তাদেরকে এরকম একটা হাইপোথেটিক্যাল সিনারিও দেন যে ভাই মনে করেন আমাদের যে অ্যাপ, ওই অ্যাপ আপনাদেরকে ঈদ উপলক্ষে একটা উপলক্ষে কোনো একটা ছাড় নিয়ে আসতেছে। সো এই ছাড়টা আপনি কিভাবে অ্যাভেল করবেন। তো এইরকম একটু মানে এক ধাপ পিছন থেকে কোশ্চেন করেন, নট যে ভাই ওইখানে যাবেন ওইখানে যে ক্লিক করে দেখেন ওই কাজটা করতে পারেন কিনা, এরকম না। একটা জাস্ট সিনারিও দেন, সিনারিও দিয়ে মানে ইউজারকে ছেড়ে দেন, দেখেন তারপর ইউজারটা কি। আমরা কিন্তু গত সেশনে টেস্টিং যেটা করছি, ডেমো দিছি, ওখানে কিন্তু আমরা এইভাবেই, আপনারা যারা ছিলেন সবাই দেখছেন যে আমরা আসলে কি টেস্ট করতে চাইছি আর কি কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, সো মানে স্যার যেটা বলতেছিল যে কি মানে কত আগের থেকে কোশ্চেনটা করতে হবে বা কতটুকু মানে ডাইরেক্ট কোশ্চেন হবে না আর কি। তো ওইটাতে কনফিউশন থাকলে আপনারা ওইটাও দেখতে পারেন ভিডিওটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আই গেস না। দেলোয়ার ভাই কোনো কিছু অ্যাড করবেন কিনা, তারপর আমরা র্যাপ আপ করে ফেলবো। হ্যাঁ ভাই, সবকিছু ঠিক আছে। আমি জাস্ট মানে আপনার যে কোয়েশ্চেনটা ছিল সাবজেক্ট, সেটা আমি বলবো। আমি জাস্ট মানে আসিফ ভাই কথাটাই আবার ইকো করব যে হইতে পারে আপনার টিমে কেউ নাই, আপনি একাই ডিজাইনার, আপনি একাই রিসার্চার, সেক্ষেত্রে কিন্তু আপনি যে আরেকজনকে ধরে আনবেন অবজারভার হিসেবে বা আরেকজন স্পেসিফিক রিসার্চের জন্য দিবেন, এটা নাও হইতে পারে। আপনার জন্য প্রবলেম হইতে যে আপনি যে এই কনফার্মেশন বায়াস বা অন্য যে কোনো বায়াসটাকে অ্যাভয়েড করবেন, ওইটা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে। আর বায়াসের মেইন সলিউশন হলো সেলফ অ্যাওয়ারনেস, যে আপনি নিজে বুঝতেছেন। তো ওইটা আসলে ডেভেলপ করা টাফ। আমি নিজে আসলে অনেস্টলি বলতে পারবো না যে আমি পুরোপুরি মানে এটা থেকে বাইরে আছি, হইতেই পারে। আমি আসিফের কথাটা এইভাবে একটু করবো যে যদি এরকম সিনারিও হয় যে আপনার কেউ নাই বা আপনি একাই টিমে, সেক্ষেত্রে আপনি একটু যেটা করতে পারেন যে আপনি জিনিসটাকে রেকর্ডিং করেন পুরোপুরি, ইনক্লুডিং যে পার্টিসিপেন্ট তার সাইড থেকে আবার আপনার সাইড থেকে আপনার বিহেভিয়ার গুলো আপনি পরে অবজার্ভ করতে পারেন। এটাতে সুবিধা হলো কি, যদি আপনার মনে হয় যে না আমি হয়তো বা বায়াস হয়ে গেছিলাম বা এখানে বায়াসনেস কাজ করছে, আপনি এক্সপার্ট অন্য কাউকে শেয়ার করতে পারেন। লাইক আপনি যদি ম্যাক ভাইয়ের সাথে একটা ইয়ে করে বলেন যে ভাইয়া এইটা আমার সেশন ছিল, যদি দেখে বলেন যে আমার এখানে কোথায় ইমপ্রুভ করার অপরচুনিটি ছিল, আমি কিভাবে কোশ্চেনটা ফ্রেম করতে পারতাম, আমি কিভাবে ইউজারের রেসপন্সে ভালো কোশ্চেন করতে পারতাম, বা আমি যেভাবে কোশ্চেনটা করছি এটা কি লিডিং কোশ্চেন হয়েছে কিনা। তো এইভাবে অ্যাকচুয়ালি সলভ করার ওয়েটা হবে যে অন্য একজনের পার্সপেক্টিভ। ইভেন এটাও করতে পারেন, নট নেসেসারিলি এক্সপার্ট কাউকে হইতে পারে যে আপনার যদি আপনার যে সিইও আছে তারও আপনি দেখাইতে পারেন। আপনার যদি মনে করেন যে আপনার ফ্রেন্ড থাকতে পারে যে হয়তো সে অন্য একজন ডিজাইনার, আপনার আরেকজন ফ্রেন্ড থাকতে পারে সে হয়তো বা রিসার্চার, আপনি তার সাথেও দেখান। প্রত্যেকের একটা পার্সপেক্টিভ না তুমি হয়তো এখানে লিড করে দিতে থাকে, তুমি হয়তো এখানে জিনিসটাকে উল্টা হবে ইনসাইট মিক্স বা উল্টা হবে রেসপন্সটাকে মিস, বা আপনি হয়তো দেখার সময় মিস করে গেছেন যে ইউজারের যে বিহেভিয়ারটা ছিল এটা একটু ডিফারেন্ট ছিল, যেভাবে সে রেসপন্স করছে এটা হয়তো আপনি মিস করেছেন, সেগুলো হয়তো পয়েন্ট আউট করে দিতে হবে। আমার কাছে মনে হয় এটা একটা পসিবল সলিউশন যে কিভাবে আপনার অ্যাওয়ারনেসটা বাড়বে আর কিভাবে আপনি হয়তো এটা বের হয়ে আসবেন। দেলোয়ার যেটা বললেন আর কি, এইটা আর কি আমি অনেকদিন থেকে ইউএক্স নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, নিজে শেখার চেষ্টা করতেছি, আমার আশেপাশে ভাই বেড়াদেরকে নিয়েই শেখার চেষ্টা করতেছি। কিন্তু খুব মজার ব্যাপার হইলো, আমি এখানে বলতেছি, এটা আমি আরেকবার মনে হয় বলছিলাম যে একটা পার্সন যাকে আমি পাইছি যে এই সেম রাউটটা দিয়ে আসছে, যে এই যে কাউকে দেখানো বা নিজের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে ওইটা বের করা আর কি, বায়াসনেস বের হয়ে যে আমি একটা জিনিস বানাইছি, এটা এটা রাইট জিনিসই হইছে। তো সাদ হইলো এক মানুষ যে আমাকে রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠেও জিজ্ঞেস করছে ভাই আমি এরকম একটা কোশ্চেন করছি, এটা কি লিডিং হয়ে গেছে না কি হয়ে গেছে একটু বলেন আপনি।
আপনারা আমি কোশ্চেন করি, আপনি আমি আপনার ইন্টারভিউ নেই, তারপরে আপনি আমাকে ফিডব্যাক দেন যে আমি রিসার্চটা কেমন করতেছি। এন্ড আর কি টু বি অনেস্ট, সাদ এটার জন্য অনেক পরিশ্রম করছে, ভীষণ রকম পরিশ্রম করছে। হ্যাঁ, আর কি আমার মনে হয় যে এত পরিশ্রম করার ফলে সাদের কাছ থেকে আমি এখন অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা হইলো যে এইটা আমরা করতে চাই না কেউ। হ্যাঁ, যে এই যে একজনকে ধরা, যে একজন বড় ভাইকে ধরা, এই যে আপনি বললেন সিইও কে জিজ্ঞেস করেন, আমরা ডিজাইনাররা ভাবি সিইও সারাক্ষণ আমার ডিজাইনের ক্রিটিসাইজ করে, তো ওই বেটা ডিজাইনের কি বুঝে। হ্যাঁ, আমাদের মেন্টালিটিটা হইলো এরকম যে কেউ যদি আমার ডিজাইন নিয়ে একটু ফিডব্যাক দেয়, আমার প্রথম কথা হইলো যে আসিফ ভাই যেটা বললো, তুই বেটা ডিজাইনের কি বুঝোস, আমি ডিজাইনার, তুই পারলে নিজে। এন্ড দ্যাটস এ ভেরি নেগেটিভ মাইন্ডসেট আমাদের ডিজাইনারদের। হ্যাঁ, আমরা ফিডব্যাক নিতে পারি না, বা আমরা কারোর সাথে আমরা ভাবি আমরা ডিজাইনার, আমরাই ডিজাইন করব। না, ডিজাইন আমরা করি না, ডিজাইন আমরা সবাই মিলে করি। একটা সিইও পার্ট অফ মাই ডিজাইন। হ্যাঁ, সো তার তার একটা মতামতেরও ভ্যালু আছে। হ্যাঁ, ও মেবি হয়তো বা লেম আমাকে জিনিস করতে বলতেছে, বাট আমি যদি আমার জিনিসটা তাকে সেল করতে না পারি, দেন আই এম ফেইলড। হ্যাঁ, তো এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে আর কি অ্যাপ্রোচেবল হইতে হবে, অ্যাপ্রোচ করতে হবে যে আসিফ ভাইকে নক দিলে কখনোই মাইন্ড করবে না। সাদকে নক দিয়ে যদি জিজ্ঞেস করে যে ভাই আমি কোশ্চেনিয়ারটা বানাইছি একটু দেখে দেন, আমার কাছে কোশ্চেন আসে কি আসে, ভাই আমি রিসার্চাই হইতে চাই। আমি এখন মাইন্ড করি। হ্যাঁ, না না, কখন করেন আয়শা বলে ভাই আমি রিসার্চার হইতে চাই, আমি কি করব, কয় টাকা বেতন পাবো, এই ধরনের কোশ্চেন পাইলে ডেফিনেটলি মাইন্ড করেন। হ্যাঁ, তো কি যদি স্পেসিফিক না হয় ডেফিনেটলি মাইন্ড করবেনই। হ্যাঁ, তো কেউ যদি একটা কোশ্চেনিয়ার নিয়ে আসা বলে যে ভাই এই হইলো কনটেক্সট, আমি এই জিনিসটা বানাইছি, আপনি একটু দেখে দেন, আমার ধারণা আপনি মাইন্ড করলো তাকে ফিডব্যাকটা দিবেন। না না, আমি মাইন্ড একটা করি কাজ না। হ্যাঁ, মাইন্ড মাইন্ড সহ করি না। ফিডব্যাকটা দিবেন যে দেই হ্যাঁ, ওরে একটু শিখো। যখন হুম, সময় থাকে তখন সবাইকেই সেটাই হেল্প করার চেষ্টা করি। সেটাই। তো কিন্তু দুঃখের বিষয় এই পর্যন্ত কয়জন আপনার কাছে এই জিনিসটা নিয়ে আসছে বলেন তো, যে এক্সাক্ট এরকম একটা রিয়েল প্রবলেম বা রিয়েল সিনারিও নিয়ে আসছে যেখানে আপনি আমি কথা বলতে আমি পারেন। যেটা দেখছি যে ডেফিনেটলি অনেকেই মানে কন্টাক্ট করে আমার সাথে, হ্যাঁ, বিভিন্নভাবে। আহ, বা আমি ওভারঅল একটা টেন্ডেন্সি দেখছি, নট যারা আমার সাথে কন্টাক্ট করছে তারা না, যারা কন্টাক্ট করে নাই বা গ্রুপে টুপে আছে। হ্যাঁ, মানে একটা একটা টেন্ডেন্সি কি যে মানে আমাকে খাওয়াই দাও। হ্যাঁ, মানে Exactly. হ্যাঁ, যে এইটা আমি মানে পাইছি। হ্যাঁ, যে মানে শিখবে না, আমি শিখবো না, মানে ব্যাপারটা কি যে ভাই আহ, ধরেন আপনাকে অ্যাপ্রোচ করছে, ভাই ইউজিবিলিটি টেস্টিংটা কি? আচ্ছা, হ্যাঁ, ইউজিবিলিটি টেস্টিং আমি বললাম। হ্যাঁ, যেমন ধরুন আমি এটা একটা এক্সাম্পল দিই, গত সপ্তাহে আমরা ইউজিবিলিটি টেস্টিং করলাম, আমরা একটা ডেমো দিলাম। ঠিক আছে, আমরা 2 সপ্তাহ সময় নিলাম। আম, আমরা কয়জন পড়ছি? হুম, আচ্ছা, ঠিক আছে, পড়ি নাই, হয়তো সময় ছিল না। পরে এসে নেক্সট কোশ্চেন হবে যে ভাইয়া এটা কেমনে করবো? হুম, এখন Already করা হয়ে কোশ্চেন গেছে। করতে সমস্যা নাই, আমাদের ইয়েটা হচ্ছে কি ভাই, যে আমরা বলতে পারি, কিন্তু দেখা যাবে এটা ওয়েস্ট অফ টাইম, আপনারও আপনিও বরং যদি কেমনে করবো আগে 5টা আর্টিকেল খুঁজে আসেন, পড়ে আসেন, তারপরে কোশ্চেন করেন, আমি যদি আনসার দেই অ্যাটলিস্ট দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি মানে ধরে নিতে পারবেন। হ্যাঁ, মানে আমাদের কথাটা হচ্ছে যে আমাদের সাথে অ্যাপ্রোচ করার আগে আমরা তো সময় দিতে চাই, বাট অনেক সময় বিজি থাকি। আপনার উচিত হবে আমাদের টাইমটা যতটুকু ম্যাক্সিমাইজ করা যায়, এবং এটা কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। যখন আমরা সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করি, ইভেন আমি যেমন অস্ট্রেলিয়া থেকে আমার সিনিয়র ডিজাইনার যারা আছে, হ্যাঁ, আমার অনেক তাদেরকে যখন আমি অ্যাপ্রোচ করি, আমি আগে গুছাই, আমি কিন্তু আচ্ছা যাই নক করলাম, একটা কোশ্চেন করলাম তা না, আমি আগে বুঝি, কারণ তার সময়টা খুবই ভ্যালুয়েবল। হ্যাঁ, তো আমি যদি একটু পড়াশোনা করে তাকে কোশ্চেন করি, আইদার একটা গুড আনসার পাবো, অথবা সে যা বলবে আমি তাড়াতাড়ি ধরে নিতে পারবো, এবং আমি আরো ইন্টেলিজেন্ট কোশ্চেন করতে পারবো, ফলো আপ কোশ্চেন করতে পারবো। সো আপনারা এটা করেন, ভাইবেন না যে আচ্ছা যখন সমস্যা দিব না একবার একটা ফোন, উনি তো বলেই দিবে না। হ্যাঁ, এবং এটা করতে থাকলে আস্তে আস্তে আর কেউই আপনার সাথে আর কথা বলবে না। হ্যাঁ, মানে সবাই আস্তে আস্তে দূরে সরে যাবে। আচ্ছা, সবাইকে মানে ডিমোটিভেটেড হওয়ার কারণ নাই, দিস ইজ জাস্ট টাইপের আর কি। হ্যাঁ, পয়েন্ট আপনারা টেস্টিংটা করার ট্রাই করেন, অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখেন যে ওই সেশনটা কন্ডাক্ট করতে পারেন কিনা, মানে যতটুকু যা শিখছেন এটার উপর বেস করে। দেন ভাই আমাদের কাছে গেট ব্যাক করেন, আমরা যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ।
সো আজকে এতটুকুই। আমাদের সেশনটা এখন শেষ করতে হবে, আমরা 2 ঘন্টা অলরেডি পার করে ফেলছি সময়ের। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হোপফুলি এই আমাদের এই টোটাল যে প্যাকেজটা কি বলে ইউজেবিলিটি টেস্টিং, থিওরি, ডেমো এবং কোশ্চেন আনসারিং সেশন আজকে টুডে আমরা লাকিলি গিফট হিসেবে মাইক ভাইকেও পেয়ে গেছি। তো সব মিলায় আই হোপ এটা সবার কিছুটা হলেও কাজে লাগছে। একটা লাস্ট কথা বলে শেষ করতে চাচ্ছি, যে আমরা এই টোটাল জিনিসটা জাস্ট ডিজাইন করছি এই জন্যই, এবং এমন ভাবে ডিজাইন করছি যাতে আপনি আজকে গিয়ে কালকে থেকেই একটা টেস্টিং প্ল্যান শুরু করে একটা এক্সিকিউট করে প্ল্যান করে ফেলতে পারেন 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এইভাবে আমরা করছি। তারপরেও যদি মনে করেন যে না হচ্ছে না, তাহলে আমাদের সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের পারা উচিত এখন। ওই ইভেন ওই স্লাইড যেগুলি আমরা ওইভাবেই স্লাইডটা ডিজাইন করছি যাতে আপনি একটা পর পর করে যাবেন, মোটামুটি আপনার ইয়ে পেয়ে যাবেন, এবং কোনটাকে কি বলে সেটা লিঙ্কও আমরা দিয়ে দিছি। হ্যাঁ, আর খাওয়াইতে পারবো না ভাই, আমি এখন মানে বলে দেন যে আপনারা ফেল করেন, উই ওয়ান্ট ইউ টু ফেল, বা ট্রাই টু ডু ইট এন্ড ফেল। অনেকে তো ফেলও করে ভাই, করতেই চায় না। কিন্তু টাফ। হ্যাঁ, ওইটাই বলতেছি, ফেল করতে গেলে তাকে করতে হবে, বুঝছেন আমার পয়েন্টটা? বুঝছেন? ফেল করেন আপনারা, দ্যাটস ইট। যাই হোক, হ্যাঁ ইনশাআল্লাহ ফেল করেন, পাস করেন, যাই হোক। আমরা আমাদের চাওয়া আর কি যে সবাই অ্যাট লিস্ট ট্রাই করেন ইউজেবিলিটি রিসার্চ টেস্টিংটা কন্ডাক্ট করার, করেন একবার। প্র্যাকটিসটা চালু করা উচিত সবার, মানে কোম্পানিতে। ঠিক আছে, তাহলে ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে কথা বলে। আল্লাহ হাফেজ। তাহলে আমরা নেক্সট সেশন পাচ্ছি ম্যাক ভাইকে, আমরা জানাবো সবাইকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি রমজান, হ্যাপি রমজান। আসসালামু আলাইকুম।